শুভ সন্ধ্যা। কামারশালায় সিনেমা যাপন থেকে আবার সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের 7টায় লাইভে আসার কথা ছিল, কিন্তু আমরা তো লিখছি যে আমরা সময়ের মূল্য রচনা পড়ছিলাম ছোটবেলায়, কিন্তু ভুলে গেছি। তো সেই কারণে হচ্ছে যে আমরা 7টার লাইভ 8টায় তো শুরু করলাম। তো যেটা হচ্ছে যে অন্য দিনের উছিলায় আমরা অনেকদিন ধরে মানে এক হচ্ছে, আমরা আসছি আপনাদের সামনে, কখনো আনফিল্টার্ড নিয়ে, কখনো রাউন্ড টেবিল নিয়ে। আজকেরটা যে কি, আজকেরটা রাউন্ড টেবিল এবং আনফিল্টার্ড। আনফিল্টার্ড মানে সবার যা যা কিছু বলতে পারেন, সেই জন্য এটা আনফিল্টার্ড, এইটার একটা সংমিশ্রণে। তো প্রথমেই হচ্ছে যে অন্য দিনটা বলে নিই। অন্য দিন হচ্ছে কামার আহমেদ সাইমন পরিচালিত এবং আমি সারা আফরিন প্রযোজিত ওয়াটার ট্রিলজির দ্বিতীয় ছবি অন্যদিন। এটা হচ্ছে উনি মানে 2021 সালে হচ্ছে ছবিটাকে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয় ইটফাতে, ইটফাত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। কিন্তু কান, লোকার্নো, ক্যামডেনের মতো প্রথম সারির নানা উৎসবে অনেক রকম অর্জন থাকলেও সেন্সর জটিলতায় দেশে ছবিটা এখনো দেখানো সম্ভব হয়নি। বাট হচ্ছে সুসংবাদ হচ্ছে যে আমার অন্যদিনটা আসছে, এবং এই ঠিক আগামী সপ্তাহেই 11 তারিখে অন্যদিন থিয়েটারে আসবে। তো এখন আজকে আমরা একত্রিত হয়েছি এখানে, অন্যদিনের কিছু কাস্ট এবং ক্রু এখানে সবাই আছেন। সামিমনে একটু ঘুরে ঘুরে প্রথমে ইয়ে করি, রাউন্ড টেবিল, এখানে নামগুলো বলবেন একজন একজন করে, বলেন। আমি তো ইউবা আক্তার। আমি তুহিন কান্তি দাস। আমি নুরিন নাজনীন। ইকরামুল আলম অবির। কাউসার আহমেদ। আচ্ছা, আমি আরিফ নূর। আমি সাইফ। হ্যালো, আমি অনু। মেধা। আমি অনয়। হাই। আর ওই যে এই আমাদের যে, মূল ভাই একটু সামনে ভাই। দেখতে পাচ্ছি না, আচ্ছা সরি, আমি কামার আহমেদ সাইমন। আচ্ছা, আমরা মনে হয় যে ঠিক প্রথমে হচ্ছে একটু সিরিয়াস একটা আলোচনা শুরু করি, যেটা হচ্ছে যে অন্য দিনটা কিভাবে কখন শুরু হলো। মানে আমার যেটা মনে আছে যে প্রথম একদিন একটা কামারের কাছ থেকে আমি একদিন একটা বললো যে আমি একটা ছবির কথা ভাবছি, যেটা হচ্ছে যে তার আগে আমাদের অনেক কথা হয়েছে যে এখানে এই বদ্বীপের গল্প বলতে গেলে পানির ছবি লাগবে, অনেক ওয়াটার ট্রিলজির কথা হয়েছে। বাট দ্বিতীয়টা একদিন আমি কামারের কাছ থেকে শুনলাম, বললো যে প্রথমটা হয়েছিল হচ্ছে দক্ষিণাঞ্চল, আপনারা জানেন যে সুন্দরবনের ওখানে একটা গ্রামে শুনতে কি পাও। তো বললো যে এই দ্বিতীয় ছবি অন্যদিন, এটা নাকি হবে পুরোটাই পানির ওপর। তো সেখান থেকে অন্যদিনের যাত্রা শুরু, আমাদেরকে পানিতে ফেলে দেওয়ার মাধ্যমে। So হচ্ছে যে আমি এখন কামারকে বলতে যাচ্ছি এই পানিতে ফেলে দেওয়ার মানে তোমরা কল্পনাটা কেমনে আসছে। আমি জানি না তোমরা এত সিরিয়াসলি কেন শুরু করলে, আমি কিন্তু মোটেও সিরিয়াস কোনো আলোচনা বসি নাই। আমি ভাবছি এখানে সবাই চলে আসেন। মানে যেটা হয়েছে কি, মানে ঠিক এখন যে ঘটনাটা ঘটলো, এটাতে কিন্তু আমরা খুবই অভ্যস্ত। আমরা এমন ভাবে অভ্যস্ত যে ওই যে সারা চিত্রকে বললো না পানিতে ফেলে দেওয়া, মানে আমাদের প্রায় প্রত্যেকটা ছবি কিন্তু এরকম পানিতে পড়ে যায়। এই পানিতে উঠতে উঠতেই আমাদের জীবনের একটা মানে এনার্জি শেষ হয়ে যায়, যে একটা জিনিস হবে না দিয়ে শুরু করি, একটা জিনিস এখানে করা সম্ভব না দিয়ে শুরু করি। এবং অন্য দিনের যাত্রাটাও ঠিক এইভাবেই শুরু হয়েছিল, ওই পানির যাত্রা। কিন্তু আমি আসলে মূলত আজকে একটা গেট টুগেদারের মতো করে আমি ভাবছিলাম, এখানে এত সিরিয়াস আলোচনা করার জন্য আমি মোটেও বসি নাই। সিরিয়াস আলোচনা করবো না। না না, তুমি প্রথমে বললা যে আমরা একটু সিরিয়াস ইয়া করি বা আমরা একটু জিজ্ঞেস করি, আমি বলছি, অন্যদিন কেন বানাইছি এটা আসলে অন্যদিন দেখার পর আলোচনাটা হইতে পারে। আমার মনে হয় দর্শকরা অন্যদিন দেখার পরে ওটা নিয়ে আলোচনা করতে পারেন। এটা পারফরমেন্সের ব্যাপার আছে, এটা স্টোরি লাইনের ব্যাপার আছে, স্ক্রিপ্টের ব্যাপার আছে, টেকনিক্যাল অনেক গ্লিচেস আছে। আমি শুধু এটুকু বলবো 2014 থেকে 2021 পর্যন্ত প্রায় 7 বছরের একটা জার্নি একটা জিনিসের পিছনে ব্যয় করাটা আমার ইদানিং খুবই ভুল মনে হয়। আপনারা যারা এটা দিয়ে ইন্সপায়ার্ড হবেন ভুলেও এইসব ভুল করেন না। আমি সিরিয়াসলি মনে করি যে এটার কোনো মানে নেই, মানে এই যেহেতু আমি ভুলটা করে ফেলছি এই জন্য সেটা ঠিক আছে। আমার মনে হয় আমি একটু প্রথমে হচ্ছে জিজ্ঞেস করি, অনয় অনয় হ্যাঁ। তুমি অন্যদিনে কেন, মানে কিভাবে কিভাবে ঢুকলা বুঝছি? তুমি এর মধ্যে? এটা আসলে তখন হচ্ছে আমার ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, তখন আমি টিএসসি তে ঘুরে বেড়াচ্ছি এবং আমার আনন্দ তখন আমার অনেক ভালো বন্ধু। তো আনন্দের ক্ষেত্রে কি হয়েছে যে একদিন চা খাইতেছি, চা খাইতে খাইতে আনন্দকে বললাম যে বাই দ্য ওয়ে আপনাদের আপনার এখন ভালো বন্ধু না? এখন তো আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে। বন্ধুজনের বিয়ে হয়েছে। তো তখন হইতেছে যে আমার তো এর আগে ফটোগ্রাফিতে ইন্টারেস্ট ছিল। তো আমার তখন মনে হচ্ছে যে মাইক্রোবায়োলজিটাই করতাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে। তো মাইক্রোবায়োলজিতে পড়া শেষ করার পর আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা আসলে কন্টিনিউ করতে চাই না, আমি আসলে একটু অডিও ভিজুয়াল লাইনে যেতে চাই। তো এটার কারণে আমি সবসময় তখন বলে বেড়াতাম বন্ধু বান্ধবকে যে কোথাও কি কোনো কাজ আছে নাকি, কিছু করা যায় নাকি। তখন আনন্দ একদিন হঠাৎ করে এসে আমাকে বলতেছে যে সাইমন ভাইকে কি চিনো? তো সাইমন সাইমন ভাই তো একটা কাজ করতেছে, আমি তো ওখানে আনন্দ কমেন্ট করছে অনয়রে দেখতে ভালো লাগলো, দেখে ভালো লাগলো,
শুনে আর ভালো লাগবে না। হ্যাঁ, শুনে ভালো লাগবে। আনন্দ তুই বুঝবে, আমি জানি। ওদের প্রেম কিন্তু শেষ হয় না, এখানে মেধা মাইন্ডেড। তো এখানে এটা মাস থেকে শুধু বলছে ওয়াও। বলো যেটা বলছি। তারপর আনন্দই আসলে সাইমন ভাইয়ের কাছে আমাকে নিয়ে আসছে। তারপরে আসলে এটা 2019 সালের শেষের দিকে। তারপরে প্রায় 2.5 বছরের মতো আমি এখানে কাজ করছি, এবং প্রথম কাজ ছিল হচ্ছে অন্যদের মধ্যে আমি প্রথম কাজ করছি। আচ্ছা, এখানে আসছে হচ্ছে মেধা অনয়ের সাথে, ওরা বিয়ে করছে। হাতে হাত দেখাও, হাত দেখাও। ও, কেন 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 কেন? এটা আমি দেখে দাও। ও তো আমি যখন বলছি। না, যখন কিন্তু হচ্ছে যে যখন হচ্ছে মানে যখন শুনতে অন্যদিনে কাজ করলো, অন্যদিনের একজন অ্যাক্টর হচ্ছে মেধা, তখন কিন্তু মার্কার টার্কার ছিল না। তো এখন হচ্ছে ওরা মার্কার প্রাপ্ত। So আমি হচ্ছে ইয়ে করবো, মেধা কিভাবে অন্যদিনে যুক্ত হলো সে গল্পটা বল। আচ্ছা, ওই তো চা খাওয়া দিয়েই গল্প আর কি। আমি আর অনু ভাই একদিন টিএসসিতে চা খাইতেছিলাম। তারপর আমাদের আজকে তো মুফিস ভাই আসে নাই, বাট মুফিস ভাই আসলো। কোথা থেকে জানি, আমি ওনাকে চিনি না। ওই দিনই প্রথম দেখা। মুফিস, ও ওয়েট, তুহিনদা আসছে মুফিস ভাইকে নিয়ে। যে তুহিনদা বলতেছে যে কয়েকদিন এরকম একটা, কি বলবো, সিনেমা একটা জায়গায় যাইতে হবে। লঞ্চ টঞ্চ বা এরকম পানিতে থাকবো আমরা, এন্ড নট Shoot পার্টিকুলার লঞ্চ, শুট হবে। বাট শুটটা আসলে শুটের মতো হবে না, কারণ ইভেন ইফ ইউ ডোন্ট নো অ্যাক্টিং, কোনো সমস্যা হ্যাঁ নেই। না, আমাদেরকে বলছে আমাদেরকে নিবে, তাহলে তো বলছি, আমরা আমি হচ্ছে যাবো সেটা- ওখানে, আমরা হ্যাঁ। যাবো কয়েকদিন, ঘুরবো। জার্নিটা হবে, ঘুরবো ফিরবো, এটাই। তখন তো কাজ কাম ছিল না আসলে। হ্যাঁ। হ্যাঁ, continue করতে হবে, সেটটা সেন্সর করতে হবে, সেটাই। গেছিলাম কোনো একটা জায়গায়। সরি, হ্যাঁ। এটাই। ওই আমরা তখন হচ্ছে ফাও ঘুরতে যাবো। হ্যাঁ, ফাও ঘুরতে যাবো, and তারপরে ঘুরতে গেলাম। ঘুরতে যাওয়ার পরে হইতেছে সেটা বাকি মেম্বারদের সঙ্গে দেখা। আর হ্যাঁ, আর তখন অন্য ভাই হইতেছে বললে গান করতে, এমন করে। হ্যাঁ, এই জন্য তখন এটা একটা ভাই বড় কারণ। বললেই গান করতো, এখন আর বললেও গান করে না। হ্যাঁ, অনু ভাই এখন স্টার। না, নট স্টার রিয়েলি। পরিচয় দাও, তোমার পরিচয় দাও। কে? এই তো আমি আর কি চাকরি করতাম আর কি, এখন আর চাকরি করি না, এটাই আমার পরিচয়, এটাই। আর হচ্ছে বলেন আপনি বলেন। আর আমি কি বলবো, মানে কোথায় ওই তো মানে ওই তখন তো আর কি, তখন তো কাজ কাম ছিল না, তখন হচ্ছে এরকম টিএসসিতে আসলে এরকম চাবিরি খাইতাম আসলে। তো ওইখান থেকে আর কি ক্লাসে এই ঘুরতাম ফিরতাম, এটাই তো। ওইখানে তুহিনদা বলছিল প্রথমে আর কি, তুহিনদা প্রথমে বলতেছিল যে এরকম কামর মোহাম্মদ সাইমন নামে, মানে আমি নাম শুনছি এখন, কিন্তু ছবি দেখে নাই, ছবি দেখে নাই। পর্যন্ত পৌঁছে মোস্ট প্রবাবলি যেটা হয়েছে যে ওইটার মানে ওই তখন যে কাজ চলতেছিল আপনাদের, তো অনয় হচ্ছে তার আগেই জয়েন করছিল, তো অনয়ের কাছ থেকে শুনছি, মানে অনয় তখন কাজে ঢুকছে, যে অনয় হচ্ছে কাম কাজ তখন কিছু করতেছে না, কিন্তু অনয় মাঝে মাঝে এরকম কালো জামা কাপড় পরে কই জানি জায়গায় আর কি জিনিসপাতি নিয়ে উধাও হয়ে যায়, বলেন কোন কোন জায়গায় গেছে আর কি। আলটিমেটলি তো ওইরকম একটা জায়গা থেকেই মনে হয় যে মানে দরকার ছিল আপনাদেরও মানুষ কাউকে, তো ওই যে অনয়, আনন্দ, তুহিনদা কোন একটা কম্বিনেশন আর কি মনে হয় তখন আমাদের কাছে আসছিল আর কি, এরকম। না, এখানে একটা জিনিস অ্যাড করা দরকার, সেটা হচ্ছে যে কম্বিনেশনের ব্যাপারে আমার আরিফের সাথে মানে অনেক দিন ধরে কথা হচ্ছিল, এবং আরিফ অনেকগুলো গ্রুপ নিয়ে কথা, মানে এ হইতে পারে, ও হইতে পারে, আমরা একটা সার্টেন প্লট নিয়ে কাজ করতেছিলাম, যেখানে আমরা কিছু চরিত্র বুঝতেছিলাম, যে চরিত্রগুলা মানে আমরা ম্যাচ করতেছিলাম। আরিফ আপনাদের সাথে আলাদাভাবে কথা বলছিল। এরপরে একদিন আমার মনে আছে আপনারা সবাই কিন্তু স্টুডিওতে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ। আপনারা যেদিন মিটিং করে গেলেন, আমি আরিফের বলছি, আরিফ এদের দ্বারা হবে, এদের মধ্যে ওই মেটেরিয়ালটা থাকে না, একটা ক্যারেক্টার আমরা কি করি, আমরা একটা অ্যাক্টরকে নিয়ে তাকে একটা মল্ড করার চেষ্টা করি, কিন্তু আমি সবসময় উল্টাটা, আমি যে আচ্ছা উনি তো একটু আছে না, একজন একটু কম কথা বলে, একজন ও আমাকে বললো যে আমার বাবা আমাকে ছাড়তে ভয় পায়, আমার বাবা মনে করে যে কোনো সময় পড়ে যাবে। হ্যাঁ, এটা নূর বলছিল, নূরের কথা, নূরের কি কথাটা মনে আছে, নূরের বা তুই? আমার বাবা এখনো ভয় পায়। আচ্ছা, মানে হ্যাঁ, নূরের ব্যাপারটা তো খুবই মানে ইন্টারেস্টিং ছিল। নূর তখন নাট্যকলায় পড়তো জাহাঙ্গীরনগরে, তখন হচ্ছে অনেক মানে আমরা আসলে সবাই একটা গ্রাউন্ডে ছিলাম হয়তো কালচারালি, কিংবা হচ্ছে আড্ডা দেওয়া। আমরা নূরকে চিনতাম না, মানে নূর আর সূর্য পলাশকে আমরা হচ্ছে কখন প্রথম চিনছি আর কি। তো যেটা হয় যে মানে আমরা হুম। কমন প্ল্যাটফর্মে মোটামুটি টিএসসি, জাহাঙ্গীরনগর,
কি উদ্যান এইসব এলাকায় আমাদের কিছু কমন ফেস ছিল, আমরা আড্ডা দিতাম, গান করতাম, বিভিন্ন বিষয়ে তো কথা হইতো। তো সেই সূত্রে হচ্ছে যে মনে হয়েছে যে আচ্ছা নূর গান করে। নূর কিন্তু তখন খুব পপুলার, মানে গান গায় না, তখন তো, এখন তো নিশ্চয়ই জাহাঙ্গীরনগরে নাই। জাহাঙ্গীরনগরে যখন যে পড়ে তখন সে অনেক পপুলার। এটা ভালো কিন্তু তখন আমি নাটকের স্টুডেন্ট ছিলাম, এখন আমি নির্দেশক হিসেবে বেড়ে গেছি, তো এটা না, তবে ওই সময় একটা মনে আছে কি অনু আমরা হচ্ছে যে যখন আমরা বাসায় আসলাম, যে আড্ডাটার কথা বললেন, ওইখানে আমার আর সূর্য পলাশের মাঝে ব্যাপক একটা কি বলা যায় যে বাহাস শুরু হইলো। আমি এক ধরনের কথা বলছিলাম, সূর্য পলাশ এক ধরনের কথা বলছিল। অনু তো সবসময় চুপচাপ থাকে, আজকে দেখা যাক আসলে কথা বলে কিনা, সবসময় চুপচাপ অনুদা কিন্তু আজকে ভালোই বলছে, হ্যাঁ মনে হচ্ছে না আর কি। আগে তো বলতো না। তো এইভাবে আমরা শুরু করলাম। আমরা বোধহয় প্রথমে পাঁচজন ফিক্স করা খুব কঠিন ছিল। মানে আমরা হচ্ছে যে মানে ব্যাপারটা কেমন, আমরা বোধহয় যে একজন মানে 3জন হয় তো ও নাই হয়ে যায়, ওর হচ্ছে মানে কোন একটা ঝামেলা, একাডেমিক ঝামেলা, পরীক্ষা, কিংবা হচ্ছে যে সে কোনো কারণে যাইতে পারতেছে না, এরকম একটা জটিলতার মধ্যে শেষ পর্যন্ত বোধহয় আমরা 5জন শেষ পর্যন্ত। সূর্য পলাশ আউট অফ নো হ্যার, কেউ চেনেও না, এবং লোকটা চুল টুল লম্বা, সে গণ বিশ্ববিদ্যালয়ে পড়তো তখন, বা শেষ করছে তখন খালি, কিন্তু গান গায় এবং অন্যরকম ইউনিক একটা টিউনের তার গানের প্যাটার্ন। আমি তার সাথে অনেক আগে থেকে পরিচিত, কিন্তু হ্যাঁ সেই কবিতা মনে আছে, হাতে একটা কবিতার খাতা নিয়ে মানে একটা ছবিতে ওই কবিতার খাতার সিকোয়েন্সটা মনে আছে? জি মনে আছে। তো ওই কারণে একটা খাপা ছিল আর কি, মানে একটু পর পর আর কি নো ব্রিদিং স্পেস, যে নূর আরেকটা কবিতা লিখছি চলো, প্রত্যেকটা কবিতার কারণে করে উনি মেরে ফেলতেছে, শিউলি মারা যাচ্ছে। কিন্তু ওই ডায়লগটা কিন্তু আমাদের খুব কাজে লাগছে। বাই দ্য ওয়ে, আমি একটু আরিফকে জিজ্ঞেস করি, আরিফ আপনি কেমন স্যাম্পলিং করলেন এই ক্যারেক্টার গুলো, মানে যেটা প্রায় আমরা কাস্টিং ডিরেক্টররা যেটা পারে না, আপনি এই আপনার মনে আছে প্রায় 6 মাসের মতো বোধহয় আমরা এটা নিয়ে। না, আমি তো আমার যেটা মনে আছে ওই তুহিনের একটু মনে থাকার কথা, মানে ওদের সাথে তখন আমার ডিরেক্ট পরিচয় হয় না। তুহিনের সাথে এর আগে আরো 2টা সেট ছিল, তার মধ্যে যেমন নাম না বলি, মানে আরো কয়েকজন ওই ডেট হইলো ইয়ে হইলো, ঠিক 2 দিন বা 3 দিন আগে বলতেছে যে ওরা পারবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনো একটা সমস্যা ছিল, কোনো একটা তো এই চেঞ্জ করতে করতে আবার কোন ধরনের ক্যারেক্টার দিকে স্যুট করবে। ধরুন ভাইয়া একটা বলতেছে যে আমি এরকম একটা ট্রিক চাই, এই চাই, এই দলের মধ্যে এরকম থাকবে, এরকম থাকবে, কেউ একটু উগ্র মেজাজি থাকবে, কেউ একটু বেশি ডাউন টু আর্থ থাকবে, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে, এই নানান কিছু এই অ্যাবস্ট্রাক্ট ডিরেকশন, এই লম্বা মোটা ওজন না না, এরকম অ্যাবস্ট্রাক্ট একটা ডিরেকশন, সেইটার স্যাম্পল লাইনে দিয়ে দিতে হবে। আই এম সরি, এরা নিশ্চয়ই আমার যেটা আমার মনে আছে যে আমরা মোটামুটি আরিফ ভাইয়ের সাথে কথা হচ্ছে, আপনার সাথে কথা হচ্ছিল, আমরা মোটামুটি 5জন ফিক্স হইলাম। কিন্তু খুব সম্ভবত বুধবার বৃহস্পতিবারে কোনো একটা ডেটে ছিল আমাদের শুটের, 2 দিন আগে আমাদের 1-2জন পরে গেছে। এখন কি করা যায়? আচ্ছা আরিফ ভাই, আমিও ছিলাম ততক্ষণে, আমিও ছিলাম, মনে হয় আরো 2জন ছিল পরে, ওই কারণে মেধাকে মনে হয় ওইভাবেই কে বুঝছো কে ছিল। মিস হইতে হইতে একটা পর্যায়ে যায়। আর আমার যেটুকু মনে আছে, আরিফ ভাইয়ের সাথে তখন কথা হচ্ছিল, আর সালমান ভাইকে তো আমি ভয় পেতাম, মারাত্মক ভয় পেতাম, যে এই লোকটা হচ্ছে কিভাবে জানি কথা বলে, এবং একটু মানে কথা বলে তো বলে না, ভেতরে রাখে এরকম। আরিফ ভাই তো আমার সাথে অনেক আগে থেকে পরিচিত, ফলে আরিফ ভাইয়ের সাথে খুব ভালোভাবে কথা হচ্ছিল। সবচেয়ে বড় বিপদ পড়ছি যে আসলে 2জন মিসিং, এবং আমরা অলরেডি ডেট নিয়ে নিচ্ছি যে আমরা হচ্ছে এই 5 দিনের জন্য যাচ্ছি। তো আমি পরে বোধহয় আমার মনে আছে, আমি একদিন সাইম ভাইকে, শেষ পর্যন্ত বোধহয় আমাকে নিজেই একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করলেন, যে তুই কি অবস্থা। তখন আমি বলছি যে ভাই আপনি নেন, 5জন যাচ্ছে, সেটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, এবং এই শেষ পর্যন্ত 5জন আছে। আচ্ছা, এই যে কথা বলে তো বলে না, এই কথাটা আমার মনে পড়লো। তৈয়বা, আপনি এখানে আসেন। তৈয়বা একটু সামনে আসেন, আপনি একটু পরিচয় দিয়ে, আপনি কথা বলে তো বলেন, আর আপনার কিছু অভিজ্ঞতা আছে না, ওইটা একটু বলেন তো কেমন। কোন বিষয়? ওই যে জাহাজে এরা খালি ছবি তুলে যাচ্ছে, কথা কিভাবে আপনার কাস্টিং এর গল্পটা বলেন। আমি একটা সময় আর কি ভ্রমণে যাচ্ছিলাম, তো ওই টাইমে ওনাদের সাথে আমার পরিচয় হওয়া। তো ওই পরিচয় থেকে আমাদের মানে শুট গুলো করা, কথা বলা, দেখা। তা মানে প্রথম পর্যায়ে আমি খুব মানে কি বলবো কনফিউজ ছিলাম, যেটা কি ধরনের মুভি, যেখানে কোনো নায়ক নায়িকা নাই, তারপর হচ্ছে সবাই ব্ল্যাক কালার ড্রেস
মানে খুবই না তো confused তারপর হয়ে তুমি গেছিলাম। এখন নায়িকা হয়ে গেলা, তারপর কি হচ্ছে? এই যে লাল রঙের টুকরা রঙের ওড়না পেঁচায় নায়িকা, তোমাকে সবাই দেখতে আসবে, যে এখন কি হবে? এখন তবে তখনকার সময়টা খুব ভালো ছিল, মানে খুব ভালো লাগছে সবার সাথে। আর তোমার আর কে কে ছিল সেগুলো? হ্যাঁ, ওইখানে আমার বোন ছিল, আমরা 2 বোন ছিলামই, 2 বোন ছিলাম। আমার দুলা ভাই ছিল, আমাদের ছোট ভাই ছিল, আমার ছোট ভাই ছিল। ছোট ভাই আছে না এখানে? ওই পাশে ছোট ভাইয়ের বয়স বয়স হাতটা কত ছিল? এই এই তো এখন ছবির বয়স বের করে দিচ্ছ, ছবির বয়স বের করে দেওয়া যাবে। সালমান ভাই, একটা জিনিস হচ্ছে যে ধরেন আমরা যখন হচ্ছে যে মানে যে ধরনের কনফিউশন নিয়ে অনু, আমি, তারপর হচ্ছে যে নূর, মেধা, আরেকজন ছিল সূর্য পলাশ, আমরা যে ধরনের মানে এক্সপেকটেশন বলি বা যাই বলি একটা ট্যুরের মুডে যাচ্ছিলাম, কিন্তু ফেরার দিন মানে যখন হচ্ছে যে মানে আমরা ফিরছি ঢাকার কাছাকাছি, মানে এত খারাপ লাগতেছিল যে আচ্ছা এইভাবে যদি সারা জীবন থাকা যাইতো, ঘুরতে 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 যাইতো, জিনিস তো ছিল যে আর কিছু সময় যদি একটু থাকতে পারতাম, আরো কিছু সময় যদি থাকতে পারতাম তাহলে ভালো হতো, আরো বেশি ভালো লাগতো। আমরা বলতে চাচ্ছি শুটিংটা সবাই খুব মজারই কি ছিল। মজা ছিল, খুব বলো না? মজার ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে খারাপ কিছু ঘটে নাই। অদিত, খারাপ কিছু হয়েছিল শুটিং এ? অদিত ওইটাতে ছিল না। ছিল মানে অন্যদিন, মানে আমি তো শিকলবাহার থেকে অফিসে শুরু করছি, তো অন্যদিনও অনেক গল্প শুনছি, এবং অন্যদিন যখন কি গল্প শুনছি? 11 কাপ চায়ের গল্প শুনছি। তা হয়েছিল হচ্ছে গিয়ে আনন্দ ভাইয়ের সাথে। আনন্দ ভাই হচ্ছে গিয়ে ওই মাইক্রোফোনের বুম যেটা, ওটা ধরে রাখতে গিয়ে ঝিমায় পড়ে যাচ্ছিল। তো পরে হচ্ছে গিয়ে ভাইয়া নাকি সবাইকে নিয়ে চা খাইতে গেছে। চা খেয়ে এক দফা চা খাইছে, সবাই চা খাইছে। তো ওই ওই চাটা সবাই মানে সবাই এক কাপ করে খাইছে। তারপরের দফার যে চাটা সবার জন্যই নেওয়া হয়েছে, কিন্তু সবগুলা চা আনন্দ ভাইকে খাওয়ানো হয়েছে। তো এই গল্পগুলা শুনছি, শুনে তারপর আমি নিজেকে প্রিপেয়ার করছি যে, না ঠিক আছে, তাহলে আমার কথাটাও শুনে আছে যে এরপরে আসলে মানে আমি মানে সায়ন ভাইয়ের সাথে যদি কাজ করতে যাই তাহলে আসলে আমাকে অনেক চা খাইতে হবে। অনেক চা খাইতে হবে। না কিন্তু গল্পটা এইটা হচ্ছে ওর মোটামুটি, যেটা হচ্ছে যে 6 কাপের চা 11 কাপ হয়ে গেছে। সিলেটে এখন 11 কাপ, মানে এরপর কিন্তু 100 কাপ চা খাওয়া হয়েছে, কিন্তু গল্পটা কিন্তু বলেন নাই। মানে এইখানে যেহেতু এখন আনন্দ নাই, আনন্দ যেহেতু আসে নাই, সেহেতু আমরা আনন্দকে নিয়ে আজকে প্রচুর আনন্দ করছি। না না, আনন্দ তো ধরেন আমি যেটা জানি যে ওরে জাহাজে প্রতিদিন সকালবেলা নিয়ম করে সরিষার তেল খাওয়াইতে হইতো, যে কারণ ওর হচ্ছে সকালবেলা শুরু হইতে বোধহয় 1-1.5 ঘন্টা লাগে। হাঁচি কাশি থেকে শুরু করে ওরে সরিষার তেল খাওয়ানো, চা খাওয়ানো, আরো কি কি থেরাপি আছে, এগুলো সমস্ত কিছু দেয়া হয়েছে। এইটা হচ্ছে আনন্দের গল্প। আনন্দ আজকে থাকলে মজা হইতো, যেহেতু আনন্দ নাই আমি বলছি, তারপরে হয়তো চলে আসতে পারে। আর আরেকটা মজা হয়েছে, এই গল্পটা কার ছিল আমি ঠিক মনে নেই, ভাইয়া একটু রিলেট করতে পারো। সকালবেলা যখন দাঁত ব্রাশ করতে গেছে, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে মনে করেন যে পেস্ট নিয়ে তো ব্রাশ করতেছে, পরে পাওয়া গেল যে সেটা ওডোমস দিয়ে ব্রাশ করতেছে, ফেনা উঠতেছে না। ফেনা উঠতেছে না, পরে আবিষ্কার করলো যে এটা তো অডোমস। ঘুমের ঘরে ওটা দেখেন। এটা ছিল জাহাজের অনেকগুলো গল্পের মধ্যে। তারপর যে আনন্দ ভাই এরা উধাও হয়ে যেত কতদিনের জন্য, তারপর যখন আবার টিএসসি তে আসতো তখন হচ্ছে গিয়ে আমার সাথে বসে কতক্ষণ মানে এই চা খাইতে খাইতে কতক্ষণ র্যান্ট করতো, তখন আমি এই গল্পগুলো শুনতাম। কি র্যান্ট করতে? গালি দিত আমাকে। না আমারে গালি দিত না, মানে গালি দিত না আসলে ওভাবে করে, কিন্তু মানে বলতো যে এভাবে মানে এই এই হার্ডশিপ গুলা তারা পার করতেছে। আমি বললামই তো। না, এখানে আসলে ব্যাপারটা কি, ওই যে কতগুলো ঝামেলা হয়, মানে আমরা এমন একটা ক্রিটিক্যাল, অন্যদিন ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এত ক্রিটিক্যাল একটা সেট আপে কাজ করতেছি, যে সেট আপে হয়তো দেখা যাচ্ছে আমাদের কোন একটা জিনিস এক্স্যাক্টলি ঠিক সূর্যটা ওঠার সময় শুট করতে হবে, বা ওর ঠিক পরে বা আগে শুট করতে হবে, এবং সেটার জন্য তার অন্তত আধা ঘন্টা আগে ওখানে গিয়ে দাঁড়াইতে হবে। আধা ঘন্টা ওখানে আগে দাঁড়াতে গেলে মানে ধরেন 5:30 যদি আমি শুট করতাম, তাহলে 5টায় গিয়ে ওখানে দাঁড়াইতে হবে। 5টায় যদি ওখানে গিয়ে দাঁড়াইতে হবে, তাহলে 5:30 টিম রেডি থাকতে হবে। 5:30 টিম যদি রেডি থাকতে হবে, 4:30টার মধ্যে সবাই ফ্রেশ হইতে হবে। একজন পাপ্পু চলে আসছে, বিশিষ্ট একজন অভিনেতা চলে এসছেন, তাদেরকে এখন বিশিষ্ট অভিনেতা মফিজ চলে এসছেন। সবাই তালিয়া বাজাও, তালিয়া বাজাও। বসেন।
ভাই ও তো এক বছর মফিজ আপনি বলেন আপনি কে? আমার নাম মফিজ। আমি সুইচ পয়েন্ট কেমন এটা কি রংপুরে? হ্যাঁ, এদিকে আসো। রংপুরে এদিকে আসো। ইয়ে অধিক আই আমার নাম মফিজ। আমার আর কি, আমি এই অন্যদিন ছবিতে অভিনয় করেছি। না, আমাদের এটা মোটামুটি ক্যান্ডিডই চলবে, মানে এটা খুব ফর্মাল হবে না, বা কেউ যদি ফর্মাল এক্সপেক্ট করে থাকেন মানে সেটা অসম্ভব। কিন্তু আমি একটা যে কথাটা বলতেছিলাম সেটা একটু শেষ করি, সেটা হচ্ছে যে এটা শুধু ওই যে মানে আনন্দ যেরকম কাস্টের কাস্ট হিসেবে ক্রু হিসেবে বললাম, মুভিজ কাস্ট হিসেবে হয়তো আরো গল্প করতে হবে যে কতগুলো ডিসিপ্লিন মেনটেন করতে হয়েছে ছবির সার্টেন কতগুলো সিকোয়েন্স তৈরি করার জন্য, সার্টেন কতগুলো ঘটনা ঘটানোর জন্য, এবং সেইটার জন্য ওই ডিসিপ্লিনের কোনো মানে অপশন ছিল না। ব্যাপারটা এমন না যে আমি চাইলেই ওটা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, এটা একটু পরে করি আগে করি, ওই পরে আগে বা এইভাবে ওইভাবে করার। ধরেন আপনাকে যদি একটা সার্টেন চরিত্রে আমি রাখতে চাই তাহলে আপনার সাথে আমাকে সার্টেন ব্যবহার করতে হবে। এবং মানে ধরেন যে এখানে মুভিজ আছেন একজন অ্যাক্টর হিসেবে, ওর একটা এক্সপিরিয়েন্স আছে, তো এবার টোটালি আরেক রকম এক্সপিরিয়েন্স আছে। তো এবারে ওর চরিত্রে রাখার জন্য এক ধরনের ফ্লামবয়েন্স বা এক ধরনের ফ্ল্যাটারিং একটা মুডে রাখার জন্য ওকে কিন্তু আমাদের টিম থেকেও এক ধরনের ফ্ল্যাটারিং করা কথা। বিকজ ওয়েন ইউ আর ডিরেক্টিং এ সিকোয়েন্স ইউ হ্যাভ টু বি, মানে আপনাকে তো ওই জায়গাটা থাকতে হবে যে আপনি ওকে চান যে ও যাতে কবির মুডে থাকুক, তাহলে তো ওর সাথে আমি সারাক্ষণ গিয়ে একটু আস্তে আস্তে নরম করে গান কবিতা নিয়েই কথা বলবো। আমি ওকে চাই যে ও একটু ফ্ল্যাটারিং মুডে থাকুক, তাহলে তো আমি সারাক্ষণ ওর আশেপাশে একটু ফ্ল্যাটারিং কন্ডিশন তৈরি করবো। আমি চাই যে মফিজ আমার একটা চরিত্র অভিনয় করবে যেখানে কিনা কুল নাই কিনার নাই, একটা কোথায় যেন একটা সেটআপে, মানে আমাদের সেটটা তো আমরা উচ্চারণ করতে চাচ্ছি না, মানে যে সেটে ওকে আমি যে চরিত্রে চাই সেই চরিত্রে রাখার জন্য কিন্তু ওকে ওই ধরনের এক ধরনের বিপদে রাখতে হবে। ওকে যদি আমি আরামে রাখি তাহলে কিন্তু ওই চরিত্রেও থাকতে হবে। ঠিক আছে, এই চরিত্রের প্রয়োজনই নানা কিছু, মানে যদিও এটা বদনাম হিসেবে আগে না না, আমি তাহলে হচ্ছে একটু জিজ্ঞেস করি বিপদে যে কি ফেলবেন ধরনের এত বড় বিপদে বিপদ। ফেলা হয়েছিল আপনাকে, আপনি একটু বলেন কি ধরনের বিপদ, বিপদে তো উনি ফেলেছেন, যে এরকম অস্বস্তিকর বিপদে ফেলবেন কি ধরনের? সেটা ওখানে যাওয়ার আগ পর্যন্ত আমি বুঝতাম না। আপনারা আমাকে তো সুন্দর একদম জামাই আদর করে আপনারা আপনার খুশি এনেছেন, তারপরে বলে অনেক বিষয় আছে বুঝাইছেন যে সেটটা এরকম, এখানে আপনি এখানে যাবেন। এরপর থেকে আমার সাথে যে রুট ব্যবহার করা হয়েছে, আমাকে সারাক্ষণ যেভাবে হর্ন করা হয়েছে যে তুই একটা মানুষই না, এইটা তো ভয়াবহ। না কিন্তু আপনি কি এটা এখন মানে ছবিটার প্রিভিউ করার পরে, প্রেস শোর পরে বা আপনি দেখার পরে আপনি কি বুঝতে পারেন যে ওই চরিত্রের সাথে আসলে এই ট্রিটমেন্টটা দরকার ছিল? না সেটা নেই, শুনবেন ওই জায়গাটা একটু শেয়ার না, করেন। হ্যাঁ, আমি ওই আমার গালি দেন ক্রিটিসাইজ করেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এটা চরিত্রের প্রয়োজনে কিনা সেটা আমি বুঝতে চাচ্ছি। না সেটাই ওখানে কাজ করতে গিয়ে বুঝেছি যে এটা আপনার টেকনিক, এটা আপনার ধরন, আপনি এভাবেই চরিত্রের কাছ থেকে ছিল চরিত্রের ভেতর থেকে চরিত্র বের করে আসেন, আপনি এভাবেই। তখন বুঝতে পেরেছি, তখন আপনার উপর সমস্ত রাগ অভিমান পানি হয়ে গেছে। ঠিক আছে, সেই দিক থেকে আমাদের কিন্তু খুবই আমি ছিল। জলি মুডে ছিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল, সারাক্ষণ আপনি একটা নিয়ন্ত্রণের মধ্যে, মানে একটা মানে কিছু নাই কিন্তু তারপরে মনে হচ্ছে একটা ক্যামেরা আপনাকে, মানে সেটা যে ক্যামেরাই হোক, এবং ক্যামেরা থাকলেও সমস্যা নাই, একটা সাউন্ড ডিভাইস, মানে আপনি যে আপনার রিয়েল এক্সপ্রেশন প্রকাশ করবেন, তখন কোনো একটা জায়গায় খারাপ লাগছে এটা গালি দিবেন, সে গালি দিতে গিয়েও আমাদের বিব্রত হইতে হয়েছে এবং বুঝে শুনে সেটা দিতে হয়েছে। আমি তো গালি দিয়ে গেছি এবং আমি এটা ছিল আমার ব্যক্তিগত ভাবে মানে এখনো আসতেছে মুখে, যে কখনো কখনো থাকে না যে ভাল লাগে না, কিন্তু ভাল লাগে না সেটা বোধহয় বলা যাচ্ছে না, এবং বললে আবার কি, কারণ আমি তো অলওয়েজ অডিওর মধ্যে আছে, আমাকে সবসময় শুনছে। তো এইটা, এবং আমার মনে হচ্ছে যে আমি একটা পর্যায়ে খুব মানে বিব্রত হয়ে কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না। আসলে 5 দিন তো খুবই স্বল্প সময় না, এবং একটা জায়গায় আপনি অনেকটা বন্দী। আমি বোধহয় খুব বিরক্ত হয়ে একটা সময় ছাদে যে অনেকক্ষণ বসেছিলাম, এবং কিন্তু সেখানে গিয়ে আমি শান্তি পাই না, কিন্তু পিছন থেকে এই জিনিসগুলো ইন্টারেস্টিং ছিল। আর নিশ্চয়ই অন্যদের অনেক অনেক অভিজ্ঞতা আছে। না আমি আপনার ওইটা জোড়া দিয়েই বলি, ওই অভিজ্ঞতা একটু জোড়া দিয়ে বলি, সেটা হচ্ছে যে মুভিজ যেটা বললো যে একটা চরিত্রকে মানে রূঢ় ব্যবহার করা, বা আপনি যেটা বলেন বন্দি, এখন এটা যদি ট্রেডিশনাল একটা টিপিক্যাল একটা আর্টিস্টকে যখন নেওয়া হয় তখন তাকে কি করা হয়, তাকে একটা সিকোয়েন্স দেওয়া হয়, তাকে ডায়লগ মুখস্থ করতে বলা হয়, এবং তাকে বলা হয় যে তুমি এইখান থেকে এসে এখানে গিয়ে এখানে আঁকবা, এখানে করবা, এই এক্সপ্রেশন বের করে। কিন্তু যেহেতু যে আপনি যেটা বলেন চরিত্রের ভিতর থেকে চরিত্র বের করার হিসাবেই কিন্তু আপনারা কাজ করছেন, এবং আপনার ঠিক যে চরিত্রে কাজ করছেন শেষে সেই চরিত্রের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু সেই চরিত্র না, মুভিজ যে চরিত্রে অভিনয় করছেন ব্যক্তিগতভাবে কিন্তু আপনি ওই মানুষটা না, তাই না? আপনার চরিত্র কিন্তু অনেকটা কাছাকাছি, ওর চরিত্র কিন্তু একদমই আরেক রকম চরিত্র। ঠিক আছে,
ও এমন একটা চরিত্রে কাজ করছে যে চরিত্রটা আসলে ও না ব্যক্তিগতভাবে, কিন্তু আমি জানি যে ও ওই ফর্মেটে ফেলতে পারবে নিজেকে ওই জায়গায়, মানে ওর কতগুলো যেটা বলে ম্যানারিজম আছে, কতগুলো এক্সপ্রেশন আছে, দ্য ওয়ে অফ রিয়াক্টিং আছে, তো ওরকম কতগুলো ব্যাপার আছে। আপনারও আছে কিন্তু অনেক রকম ম্যানারিজম। তো একজন ডিরেক্টর হিসেবে কি করে, ডিরেক্টর কি করে, সে একজন আর্টিস্টকে, ধরেন একজন মানে খুব ভালো একজন আর্টিস্ট, তাকে কিন্তু আসলে তেমন কোনো ডিরেক্ট করতে হয় না, মানে সে নিজের মতো করে একটা চরিত্রকে বিল্ড করে। আবার অনেককে দেখা যায় অনেক বুঝাইলেও সে কিছুতেই বিল্ড করতে পারতেছে না। কিন্তু আপনাদেরকে আমি আপনাদের জায়গাটা ফেলার জন্য বন্দিত্ব বলেন, দৃঢ়তা বলেন, বা ফ্ল্যাটারিং বলেন, বা প্যাম্পারিং বলেন, মানে নানান সময় নানা রকম টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এবং এটা আপনি ঠিক বলছেন যে ইটস ভেরি সাফোকেটিং, যে 5 দিন ধরে একটা ধরে ক্যামেরা অ্যাজ ইট কোনো ডিরেকশন নাই, কিন্তু আসলে পুরোটাই এমন ভাবে অর্কেস্ট্রেটেড যে আপনি মহা বিপদে পড়ে গেছেন। আমার ওই ঘটনাটা মনে আছে, যে ছাদে চলে গেছিলাম যখন, আমি কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ পরিষ্কার বুঝতে পারতেছি যে ও আর নিতে পারতেছে না। ও হচ্ছে যে ভাই আমার কি একটু আধা ঘন্টাও টাইম দেওয়া যায়, বুঝে আমি কিন্তু পরে রিয়াদ এখন এখানে নাই, মানে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল দুইটা লোক এই আজকে ইয়াতে নাই, রিয়াদ এবং মারুফ। এরা দুইজনই কিন্তু আমি ওদেরকে বলছি যে ওদেরকে একটু ছেড়ে দেন, মানে ওরা এরপরে পারবেন, এরপর দেখা যাবে যে থ্রেশহোল্ডে চলে গেছে। তো এই ব্যাপারগুলো অনেকের ক্ষেত্রেই করছে, এগুলো তো আসলে খুব প্রয়োজনে, মানে আপনি যদি ভালো ছবি বানাইতে চান আপনি ভালো মানুষ হইতে পারেন। আচ্ছা, এর মধ্যে কি ওইটা হয়েছে সামিন ভাই? ভালো কোনো কিছু সামিন ভাই, এখন বলি সাউন্ডের প্রসঙ্গটা যেহেতু আসছে, সেহেতু হচ্ছে যে এই ছবিটাতে আসলে সাউন্ডটা সাউন্ড একটা বড় রকম একটা ঝামেলা ছিল, এবং ওই ডিভাইসটার ওই সাউন্ডটা প্রবলেমটা, মানে রেকর্ডিংটা সলভ করতে কিন্তু প্রায় 6 বছর অপেক্ষা করতে হচ্ছে, যে পুরো জিনিসটাকে অর্গানাইজ করতে ইয়ে করছে। তবে সাউন্ড ডিভাইস নিয়ে মানে আরিফ আমার একটা একটা এক্সপিরিয়েন্স আছে। আমার মনে আছে আমরা যখন এইটার জন্য সাউন্ড টেস্ট করতে যাই, কারণ আমরা যে সেটাই যাই না কেন, আমরা শিকল বাহা বলেন, অন্যদিন বলেন, বা যেই সিনেমা শুনতে কি, ওই সবগুলোতে ওই লোকেশন বা সেটের সাউন্ড আমরা টেস্ট করি। তো এইটার একটা সাউন্ড বিশাল চ্যালেঞ্জ ছিল। এইটা টেস্ট করার জন্য আমি এবং মারুফ এক সময় আমরা গেলাম যে এইবার সাউন্ড টেস্ট হবে, যে কোথায় কি অবস্থা, কোথায় কোন সাউন্ড ডিভাইস ব্যবহার করতে হবে। তো আমরা ক্যারেক্টার, ওই যে রিয়েল ক্যারেক্টার গুলো যখন ফলো করি, এক পান বিক্রেতা ছিলেন, ওই পান বিক্রেতারে আমরা খুব চাটা খাওয়া বলে খুব কনভিন্স করছি, সেও খুব কনফিডেন্ট, হ্যাঁ আমাদের হাতে ডিভাইস টিভাইসে খুব খুশি, আমার একটু লাগাই দেন, আমি এটা ইয়ে করতেছি। ওরে জাস্ট লাগাই দিয়েছি, লাগাই দেওয়ার পরে 2 মিনিট পরে সে পান হাতে নিয়ে এরকম করে কাঁপতে কাঁপতেছে, ভাই আমার জানি কি হইতেছে ভাই, এটা কইলা দেন ভাই। আমি তো পড়ে গেলাম, এরকম মাথা ঘুরে পড়ে যেতে। আমি আর মারুফ জিনিসপত্র খাওয়াই দিয়ে, মানে ওইখানের লোকজন আমাদেরকে মারবে পারলে, মানে জাদু মন্ত্র করছে এরকম, মানে ওই যে ভর করে না জিনে ধরে, যে গ্রামে দেখছেন কিনা, ওই লোকের পুরো ভর করছে আর কি, আসলে সে এরকম কাঁপতেছে, এবং প্রায় 10 মিনিট লাগছে ওই লোকের নর্মাল হইতে। আমরা কোন রকম হাফ ছেড়ে বাড়ছি। এই হচ্ছে সাউন্ডের গল্প। এইবার না বলেন বলেন। না ওইটাই, এই যে এইটা, এবং আরেকবার হয়েছে যেই সেটে আমরা কাজ করছিলাম, সেই সেটটা হঠাৎ করে একদিন বিগড়াইছে। সেইটা কবে যে ঠিক হবে সেইটার আর কোনো হদিস নাই। সেইটার খোঁজ নেওয়ার জন্য আমার মনে আছে যে আমি সেই ঢাকার বাইরে গিয়ে ওই লোক ধরে, ওইখানে ঢোকা যায় না, খুব কষ্টে মষ্ট করে গিয়ে ঢুকে টিকে দেখে আসছি যে ওইটা একেবারে যেইভাবে নষ্ট হয়েছে। পরবর্তী 3 মাসের মতো, 3 সাড়ে 3 মাস আমাদের ওইটার জন্য অপেক্ষা করতে হয়েছে। এইভাবে শুটিং আমাদের পিছিয়েছে, এবং এই গল্পগুলো তো আছেই। এনিওয়ে, আমার আবার অন্য গল্প মনে পড়বে, সেটা পরে বলতেছি। এবার মুফিজ ভাই বলতে কিছু একটা না, বলতে আমি চাইছিল। বলতে চাইছিলাম যে সেটের মধ্যে যে ওই যে চরিত্রটা দেখা হয়েছিল আমার, হ্যাঁ সেটা আমি ভেবেছিলাম এখানে আসছে সে লোভে, যে কত চরিত্র দেখেছি, যে এটা হয়তো আমার মধ্যে ক্যারেক্টার যে আপনি বানায় ঢুকাই দিচ্ছেন, সেটার সঙ্গে আজকে দেখা হবে আসলে। এটা আমি ভেবেছি ও আসে নাই, না আজকে অনেকেই আসছে। ওটা বানানো চরিত্র ছিল না। না না বানানো তো ছিল। তৈবাবাকে দেখে মানে আমি খুবই মানে মানে ওনার সাথে তো আমার আগে দেখাই হয়নি, তো সেদিন প্রথম দেখছি আর কি, যেদিন শো হইলো। না সেদিন আসলে দেখা হয়নি, আমি পরে বাসায় গিয়ে মানে ভিডিওটা দেখছি যে ও মানে উনি হচ্ছে ইন্টারভিউ দিতেছে, রাইট দিতেছে না একটা। কিন্তু তার আগ পর্যন্ত মানে পুরো জিনিসটা আমি এমনি করে চিন্তাই করি নাই। মানে আমি এর আগে তো আরেকবারও দেখছিলাম, মানে দুইবারই মানে ক্যারেক্টারটা যেরকম, ক্যারেক্টারটা ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং না সেটা পরে আলো, কিন্তু ক্যারেক্টারটা যে ওইরকম একটা মানুষ, ওইরকম একটা ক্যারেক্টার, এটা যখন আমি বাইক দেখলাম, কিংবা বানানো একটা ক্যারেক্টার, কিংবা যখন আজকে আসলো সেটা বাইক দেখেও প্রকাশ মানে বুঝতেছিলাম যে আরে হ্যাঁ এটা তো মানুষটা আসলে এইটা না, পুরোটা খুবই মানে এখন পর্যন্ত আমার পুরো ছবিটায় আমি জানি, যেহেতু আমি প্রসেসের মধ্যে ছিলাম, ক্যারেক্টার ইনজেকশন তো হয়েছে, কিন্তু তো এবারটা হচ্ছে এখন পর্যন্ত আমার মানে মাথায় পুরো লেগে আছে। আমিও তো অবাক হয়েছি, এটা সেই ক্যারেক্টার, ও যে মানে এই ওখানে যে অভিনয় করেছে, এটাও বানানো ক্যারেক্টার। না, এটা এটা মানে আমি 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 একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে হতাশ হয়ে গেছিলাম, তার কারণ একটা কারণ ছিল, মানে
অনু, নূর এবং মেধা এরা তো আমার বা সূর্য পলাশ এত ঘনিষ্ঠ, আমরা এত মানে ভালোবাসার, কিন্তু ওর বোধহয় জ্বর হয়েছিল এবং আমি ভুল করে, মানে হতাশ না হওয়ার কারণ ছিল না, কারণ আমি মানে কি বলা যায় যে প্রত্যেকটা মানুষকে একেবারে হাড়ে হাড়ে চিনি এবং এতটা ঘনিষ্ঠ আমরা। ওর জ্বর হয়েছে এবং জ্বর হয়েছে, এখন কি করা যায়, আমি ওর বোধহয় মাথায় ক্যাপ ছিল, ওই ক্যাপটা খুলে একটু হাত দিয়ে এভাবে দেখতে গেলাম। আমার ওই ক্যাপটা যেটা ছিল সেটা হচ্ছে এই স্টুয়ার্ট লিটলের মতো হচ্ছে, ওটা একদম চোখ ঢাকা যায়। হ্যাঁ হ্যাঁ, তো ঘুমাচ্ছি। তা আমি দেখতেছি যে একটা মেয়ে জ্বর, এবং যেহেতু প্রায় 5 দিনের ব্যাপার, আমি দেখলাম যে প্রায় কয়েক ঘন্টা, মানে আই মিন প্রায় 8-10 ঘন্টা ধরে সেই রকমই পড়ে আছে। আমি ওর ক্যাপটা খুলে একটু মাথায় হাত দিলাম, তার সাথে সাথে সে যে এক্সপ্রেশনটা দিল, মানে আমি না ওটা বললাম, মনে হলো যে কি হলো এটা, মানে সে ডিটেইলে আমাকে এক ধরনের মানে কি বলবো যে হয়রানির অভিযোগ করছে। না, এর আগে কিন্তু আমাকে বলা হয়েছিল যে আপনার সাথে খুব খারাপ ভাবে ঝগড়া করতে। কিন্তু আমি মফিজ ভাই আমাকে এসে বলে যে নূর কি অবস্থা, তুমি শুয়ে আছো? বলছি, ভাই আমার তো খুব খারাপ লাগতেছে, নদীর ঠান্ডায় আমার জ্বর চলে আসছে, তোমাকে এখন একটা কাজ করতে হবে। তো আমি ভাবলাম যে এইটা তো যেরকম শুটিং মনে হচ্ছিল, এটা তো মোটামুটি শেষের দিকের সময়ে যে আমরা কাজটা করি, নতুন করে ডিরেকশন আসবে এটা আমি আশা করি নাই, যে কিংবা ঝগড়াই করতে হবে। আমি ভাবলাম সবার সাথে এত সুন্দরভাবে আসছি, কারণ ক্যামেরায় দেখা যাচ্ছে। তো হঠাৎ করে বলে ঝগড়া যেটা করতেই হবে, তখন আমি ভাবলাম যে ওকে, তুহিন ভাইয়ের সাথে ঝগড়া করা যাক। না, কিন্তু মফিজ কেন গিয়ে বললেন ওটা আবার বলেন, যে আপনি যে বেড নিয়েছেন বা কাস্ট গ্রুমিং ও করছেন, ওটা তো কাস্টও ছিল না। গল্পটা হচ্ছে মানে আমি তো এখানে একই সঙ্গে কাস্ট আর একই সঙ্গে ক্রু, মাঝে মাঝে প্রথমবার যখন আমি মানে কাস্ট হিসেবে গেছি, ওই লট শেষ করে চলে এসেছি। পরের বার এই টিমটার সঙ্গে আমাকে এক ধরনের মানে গ্রোমার হিসেবে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, বা ডিরেক্টর সহযোগী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে, যাতে এদের সঙ্গে কানেকশনটা আমি করতে পারি। আমি ঘুরে দূর দূর থেকে তাদের সঙ্গে কানেক্ট করতে, এবং হ্যাঁ আমাদের ডিরেক্ট চাহিদা থাকতো, আমাদের কানে গিয়ে বলেছিলাম কিন্তু এখন তোমার এটা করতে হবে। তখন আমি নূরকে বললাম যে এখানে ডিরেক্ট একটা ঝগড়া ডিমান্ড করেছে। তখন ও আমার দিকে চোখ পরবর্তীতে তাকালো, ঘরের কিছু না, এখানে একটা ঝগড়া বাধাই দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে আমার ঝগড়া শুরু আর কি। মানে অন্যভাবে তো ঝগড়া করা যায়, কিন্তু একটা মানুষকে যখন না না না, এটা একেবারে মানে হয়রানির অভিযোগ, মানে যৌন হয়রানির অভিযোগ। ঝগড়াটা শেষ পড়াশোনার সঙ্গে লাগলো। ছিল না কিন্তু ব্যাপারটা কিরকম, আরে ভাই, চারপাশে মানুষ দাঁড়ায় গেছে, ঘুরে মানুষজন দেখতেছে, মবের মতো একটা সিচুয়েশন, মবের মতো একটা সিচুয়েশন। আমি ঘটনা ওখানে না দেখলাম না, কিন্তু ঝগড়ার সিকোয়েন্সটা আপনি একটা স্যান্ডউইচ আর সিচুয়েশন আছে। না না, আমরা জানতাম না তো কেউ, আমরা কেউই জানতাম না, ওরা 3 জন জানতো, তুহিন আমি জানতাম না। ও আচ্ছা, ও জানতো, সূর্য বলা না, আমি লাস্টের দিকে বলতে শেষে ঝগড়া না, তখন মানে আমরা মানে একটা আতঙ্কায় পড়ে গেছি যে where is going the situation দিছে। জি, আমি পুরো ঘটনায় জানি না, আমি কোনো ঘটনায় জানি না, এবং আমাকে এসে মেধা এবং নূর মানে অনু, ধরেন আলটিমেটলি তো ছোট ভাই, ওরা আমাকে এসে মোটামুটি সান্ত্বনা দিচ্ছে বা আমাকে বোঝাচ্ছে ঝগড়া করার দরকার নাই, থামেন থামেন থামেন। মানে আমি কি করলাম যে আমি টোটালটা জানি না। আমি নিচে গিয়ে চা খাচ্ছি, তারপরে আমি কনফার্ম হয়েছি যে আচ্ছা এটা তাহলে প্ল্যান। ছিলাম যে কিভাবে ঝগড়া লাগানো। না, আর যেটা হয়েছে ওই তুহিনদা বলছে না যে ওই তুহিনদা ওই যে মানে প্যারা খেয়ে যাইতেছে, যে আধা ঘন্টা ফাঁক পাচ্ছে না, টেনশনটা আগে এরকম করে বিল করছে, ঝগড়াটা খুবই আসলে রিজনেবল মনে হয়েছে। এবং আমি মানে অন্য কোনো কিছু আর কি মনে হয় না, যে মনে হচ্ছে যে ঝগড়াটার দিকে যাইতেছে। মানে আমি একটু অবাক হয়েছি ঝগড়াটা কেন লাগছে, এই দুজনের মধ্যে কেন লাগছে সেটা অবাক হয়েছি। না না, কিছু একটা মানে হ্যাঁ লাগার কথা সূর্য বলা, কারণ সূর্য বলা অনেকক্ষণ টন করতেছে, টন করতেছে। না না, ঝগড়া তো হইতেই পারে, তোর কোন একটা পয়েন্টে আমাদের দ্বিমত হচ্ছে, আমরা মতের মানে যে ঝগড়াটা যে স্কেলে এবং আউট অফ নোহ্যার কেমন লাগছে, ওইটা আমি ওই টেনশনটা আসলে ওই আপনি বললেন না যে আপনি বিরক্ত, কারণ সবাই তখন আসলে আমি দেখতেছিলাম সবাই আসলে যে আর ভালো লাগছে না জায়গা এরকম একটা বলতে। তবে এখন আমি আপনাদের সবারই একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের ছবিতে দেখে কেমন মনে হচ্ছে ঝগড়াটা? এর চেয়ে বেটার অ্যাক্টিং করাটা সম্ভব? আমি আমার একটা প্রতিক্রিয়া দিতে চাই। এই ঝগড়ার পরে মানে আমি ধরেন সিনেমা তো সিনেমা, বা এই সিনেমার প্লট তো একটা জিনিস, কিন্তু এর পরে যে মানে একটা সিনারি মানে একটা ভিডিওগ্রাফি দাঁড়াইছে, যেখানে হচ্ছে ঝগড়ার পর নূর এবং সূর্য পলাশের যে একটা কেমিস্ট্রি,
অসাধারণ, এটা বোধহয় অনেক ডিরেকশন দিয়ে সম্ভব না, কিন্তু এটা ন্যাচারালি হয়ে গেছে। তার যা Naturally সাইড হয়েছে। ব্রেকটা হয় তো শুরুর দিকে তো তারপরে রাগ ধরে রাখতে হবে, নিচে আর ওদের দিয়ে গেছে আমাকে যেই জায়গায় আমি হয়েছে ওইটাও খুবই ব্রেকটা সুন্দর একটা খুবই জায়গা মজা ছিল। করতেছি, এবং এটা আমাকে দরকার। যেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন একটা না, ওই আপনি যেই জায়গার কথাটা বললেন না, ওই জায়গাটা তো ও ওইখানে বসেছিলই, কিন্তু আপনারা দেখবেন যে ছবির পোস্টারে প্রায় ওই যে একটা কাপড় উড়াচ্ছে নূর, একটা গ্রাফিক্স চাদর উড়াচ্ছে এরকম করে, Weather ছিল ওইটা কিন্তু ওই পরে মোমেন্টে ক্রিয়েট করা, হ্যাঁ। এবং ওটা আপনারা টের পাচ্ছেন না, আমরা আবার পেছনে ওখান থেকে গিয়ে ওকে আবার সাইড থেকে বলাচ্ছি এবার একটু এরকম করে উড়ে ওটা দেখছি, ওটা সব বুঝছি আর কি। ওটা দেখছি। না মানে আপনি ইফ ইউ ওই যে যেটা আবার বলি, ঠিক আছে, আপনি যদি একটা ভালো ছবি বানাইতে জানেন, এটা যে কোনো কাজের ক্ষেত্রে সত্যি, আমার মনে হয় আপনি ভালো মানুষ এবং ভালো কাজ দুটো একসাথে করা যায় না। এটা অনেকটা আমি আমার টিমকে আমি বলি আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি এক ধরনের সরিও বলতেছি আপনাদেরকে, এই বইগুলো বলার তো সুযোগ হয় না, অনেকে ভাবতে পারেন যে এত বছর পর সরি বলছে, সেদিন বলছে এত বছর পর আমার ছবি দেখতে ডাকছেন, আমার কাছে কিন্তু ছবি শেষ হয় না। আপনারা তো ভাবতে পারেন যে আপনার সেট থেকে বের হয়ে গেছেন, কিন্তু আমি কিন্তু প্রতিদিন এই যে 200-300 ঘন্টার ফুটেজ প্রতিদিন আই লিভ থ্রু দিস, ফ্রেম বাই ফ্রেম কেটে কেটে বের করা, সাউন্ডের এটা মানে আপনাদের জন্য কিন্তু ওইখানে গেছেন আসছেন হয়তো ওটা শেষ, আমি কিন্তু আই বিন ক্যারিং দিস ফর ইয়ার্স, সো ওই কারণে আমি বলতেছি আমি কোনো ঠিক না, মানে এটাকে কি বলবো, মানে এক ধরনের অ্যাকনলেজ করা আপনার পার্টিসিপেশনটাকে, এবং একই সাথে এটাও বোঝানো যে আমার টিমকে আমি একটা গল্প প্রায়ই বলি, কাজটা যখন করি তখন আমি কষাই, আমি শুধু গরুটা দেখি। এটা কোরবানির দিনের সকালের মতো, মানে আপনি ধরেন গরু কিনবেন চিন্তা করছেন, অনেক টাকা জমাইছেন, আপনি একদম সত্যি আল্লাহর উদ্দেশ্যে, একটা কোরবানির উদ্দেশ্যে আপনি মন থেকে নিয়ত করে একটা গরু কিনে নিয়ে আসছেন, 7 দিন ধরে গরুটাকে পালছেন, আদর করছেন, খাওয়াইছেন, কিন্তু যখন গরুটা কাটেন তখন আপনার মহাভাবত কই যায়, তখন তো তার পায়ে দড়ি বাইন্ধে আষ্টে ধপাস করে ফেলায় ছপাত করে চাকুটা লাগে। সেটা ঠিক আছে। কোরবানির মাহাত্ম্যর ব্যাপারটা বুঝছেন আমি যেটা বলবো, আপনি যদি কুরবানি করতে চান তাহলে আপনাকে কষাই দেবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন কি আপনার কাছে করবো নাকি মফিজ ভাই কাছে? সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস দেখলাম যে হচ্ছে যে অনেক কিছু হয়তো মেক করা আর অনেক কিছু স্বতঃস্ফূর্ত হয়েছে, কিন্তু বলবো আমি এটা এই যে স্পয়লার গেম, মানে এই যে মানে শ্রেণীদ্বন্দ্ব বসাইতে দেয়া, সে যে ওয়াশরুমে ঢুকতে পারছে না, এবং তারপরে যে তার মানে এক ধরনের মানে তার ক্যারেক্টারের যে রিপ্রেজেন্টেশন সেটা আমরা দেখছি, এবং সেই ক্যারেক্টারকে আসলে মানে মানে অনেকটা স্ক্রিপ্টেড তো হওয়ার সুযোগ নাই, মানে জিনিসটা হচ্ছে যে হয় মানে একটু প্ল্যান কিনা নাকি হচ্ছে শুনেন ওইটা রীতিমতো মুভিজ ডিটেল বলেন, আমরা রীতিমতো কিভাবে বোর্ড ড্রয়িং করছি, এটা যে যাওয়ার আগে না, বোর্ড ড্রয়িং এটা ব্যাপারটা হচ্ছে কি মানে মানে এটার আগে তো সপ্তাহ 10 দিন আমাদের সেভেন ভাই আমাকে গ্রুমিং করেছে, কারণ সপ্তাহ 10 দিন সেটের বাইরে, সেটের বাইরে এখানে আমাদের স্টুডিও অফিসে স্টুডিওতে আমরা একাধিকবার এসে গিয়ে আমাকে এই গ্রুমিং নিতে হচ্ছে, আমার চরিত্র কি হবে, চরিত্র জন্ম কোথায়, ও কোথায় আসছে, কোথায় এসে কোথায় ভাসতেছে, পুরো ক্যারেক্টারের উপর টোটাল এটার উপর আমার ক্লাসে হয়েছে বেশ কয়েক, তারপর ওটাকে রপ্ত করতে হয়েছে আমাকে যখন মানে গাড়িতে আনো না, এখানে আনার পর থেকে আমাকে তো ওই ক্যারেক্টারেই আমাকে সম্বোধন করা হচ্ছে, এবং আপনি কিন্তু এই ক্যারেক্টার অমুক কিন্তু ক, হ্যাঁ এটা আপনি ক বলেন না বলেন আচ্ছা, চরিত্রের নাম তো স্বপন, আপনি কিন্তু স্বপন, আপনি কিন্তু মধ্যপ্রাচ্য থেকে ফিরছেন, আপনি কিন্তু চাটগাইয়া, আপনি চাটগাঁর তো গেছে গা, মধ্যপ্রাচ্য তো গেছে গা, আপনি যে সেই পুরনো কোথায় আপনার দক্ষিণবঙ্গের আরেকটা জায়গা আছে পুরনো পৈতৃক নিবাস, সেটাও আপনার নাই, আপনার কিছুই নাই, কিন্তু আপনার কিছুটা আছে, এই যে ওটাটা আপনি ধরবেন, চরিত্রটাকে আমি বোঝানো হয়েছে, বোঝানোর পর ওটা রপ্ত করে তারপর ওইটা কি ধরনের, এবার ওই স্বপনটা মানে তুহিনের সঙ্গে কি ধরনের আচরণ করে, মানে সারা প্রশ্নে কি ধরনের আচরণ করে, এটা আমাকে প্র্যাকটিস করতে হয়েছে, তারপরে করতে করতে তারপরে সবটাই পেরেছি, বিষয়টা এমন না, অনেক কিছু আছে জড়ে গেছে, ওইটা হয়তো কোনোভাবে ডিরেক্টরকে ক্লিক করছে। কিন্তু আপনি বাসায় ফেরার না, কিন্তু এক মিনিট, না বাসা ফেরো না, আরেকটা জিনিস আপনি বলেন নাই যে সিকোয়েন্সটার কথা স্পেসিফিক্যালি মিন করছে টয়লেটের, ওটা নিয়ে আমরা বোর্ড ড্রয়িং করছিলাম, না হ্যাঁ ওটা কিন্তু জানা দরকার, অর্থাৎ এখানে মানে ডেকে সরি সেইটা উপরে নিচে কোথায় কি আছে সব তো দেখা হয়েছে, এবং কোথায় কোন ধরনের মানুষের সমাগম ঘটে, সেখানে আপনি কি কি করতে পারেন, এরকম বহু ধরনের লিস্ট দেওয়া হয়েছে, ওখান থেকে একটা ঘটনা বা একটা অ্যাকশন
হয়তো ক্লিক করে গেছে, এভাবেই হয়েছে। কিন্তু ওইগুলো কিন্তু আমরা ওয়ার্কআউট করছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই ক্লাস এই জায়গায় গিয়ে এই জিনিস ফেস করবে এবং তাহলে এই ক্লাস তখন এইভাবে রিয়াক্ট করবে। তবে ঠিক ওই মুহূর্তটাই ওখানে ক্রিয়েট হবে হয়তো এইটা এটা না। কিন্তু জিনিস কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে আছে যে এইটা হইলে আপনি কিন্তু এইভাবে আমার একটা অ্যাকনোলেজমেন্ট আছে, সেটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, আচ্ছা, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মানে 2-4টা গান লেখার চেষ্টা করি বা গাই, কিন্তু কখনো অভিনয় করবো জীবনে কল্পনা করি না। এবং আমি যে আর্টিস্টরা, বিশেষ করে যারা শিল্পী, তারা যখন অভিনয় করে তাদের অভিনয় দিয়ে আমার এক ধরনের অ্যালার্জি আছে আর কি। তো যখন হচ্ছে সায়ন ভাই আমাকে বললো যে এরকম কাজ করতে হবে, আমি লিটারেলি যেটা বলছিলেন যে 6 মাস মতন বোধ হয় আমি নিজেও এটাতে রাজি হব না, আরিফ ভাই খালি মানে গোতায় গোতায় এই তুহিন চলেন আপনার মধ্যে একটা ক্যারেক্টার দরকার, হাবি যাবি, আমি সেটাতে রাজি হচ্ছিল না। মানে জিনিসটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে তখন আমার উপরে তোমার কি মনে হইতেছে সেইটাই মানে লাইগা আছে একটা মানুষ, আমি বলতেছি এটা আমার পছন্দ না, এটা আমি করবো না। বা আমি আসলে অনেস্টলি আমি সিনেমায় কাজ করা বা অভিনয় নিয়ে কোনোদিন কল্পনা করি নাই। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ওই অ্যাকনোলেজমেন্ট এটাই আর কি, যে আমি আসলে পার্সোনালি আর্টিস্ট মানে শিল্প গান করে যারা ভোকাল, তাদের অভিনয় নিয়ে এক ধরনের আমার যে বাবা তুই তোর কাজটা কর, তুই হুদায় কেন তোর অভিনয় করতে হবে, আমিও সেটার মধ্যে পড়ে গেলাম। না আমি একটু বলি, আমি কিন্তু এই যে তুহিন যে আমার অ্যাভয়েড করতেছে এটা কিন্তু আমি বুঝতেছিলাম। এবং সাইমন ভাই তো আর আমারে ছাড়ে না, সাইমন ভাই তো বলতে পারি না যে ভাইয়া ও ও আসলে করতে চায় না, উনি বলতেছে আমি জানি না বুঝি না এই ক্যারেক্টারটা আমার লাগবে, এখন আমার ওই তারিখের মধ্যে লাগবে, আপনি কেমনি ঠিক করবেন, ঠিক করে আইনা দেন। এখন ওরে যতবার ফোন দেই আমি ততবার হতাশ হই যে ও তো বেশি দূর আগাইতেছে না, ও পিছিয়ে যেতে। পরে মফিজ ভাইয়ের সাথে শেয়ার করি, মফিজ ভাই আবার ওরে ফোন দেয়, এই করতে করতে ইয়েটা ওরে কোনো রকমে কেমনে পারছিলাম আমি জানি না। যাই হোক, এখন ফাইনালি কাজটা হওয়ার পরে তুহিন নিশ্চয়ই এখন আমার উপরে রাগটা কমছে, তখন খুব বিরক্ত ছিল। আরেকটা জিনিস আমি একটু মনে করাই দিই যে আনন্দ থাকলে ভালো হইতো, যে আনন্দ গেছে সেটে ঘুমাইতে, ধরেন সারাদিন কাজ করছে, সারা রাত বা কয়টার সময় গেছে ঠিক মনে নাই, এই গেছে, কিন্তু ওদের ঘুমানোর যে জায়গাটা ঠিক আমাদের মাথার কাছে হচ্ছে সারা রাত ভরে একটা লোক টক টক ঠক টক ঠক টক ঠক টক করতেছে। পরে এটা আবিষ্কার হলো যে সে সারা রাত নাকি ওইখানে বসে বসে টকাইছে, মানে এই স্বপন তুমি ওই সারা রাত ওইখানে ওই ইয়ের মধ্যে ওই বোর্ডের মধ্যে টোকাটুকি করছিলে কি কারণ? ব্যাপারটা হচ্ছে কি আমি একটু শুয়েছিলাম তো বালিশটাই বালিশ বরাবর তো বড়, আমি কিভাবে কাছে এসে বলেন শুনবেন আমার এইভাবেই হলো আমি তো আমি কি যেন ভাবছিলাম, প্ল্যান হচ্ছে কি ভাবছি টোকা দিই, আর বালিশে আনন্দ আছে কে জানছে, রিয়াদ এসে বলছে ভাই সবাই ঘুমাচ্ছে, তখন আমি বুঝি নাই যেখানে ঘুমাচ্ছে। এরপর আমি আমার কাজ করে যাচ্ছিলাম। আচ্ছা ভাইয়া 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 অনেকক্ষণ এই যে ইয়ের কথা শুনি নাই, এই যে যে একজন হচ্ছে আনন্দের সাথে যে আসলো, একজন আনন্দের সাথে আসলো, তারপর তার কি রুটিন? আচ্ছা, এই যে আনন্দের বন্ধু আমার, এতক্ষণ তো আসলে আমরা হচ্ছে আর্টিস্টদের সাইডের গল্পগুলো আমি শুনলাম, আর এখানে কিন্তু আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে যে ক্যামেরার পিছনের গল্প, যেটা হলো ক্রুজের গল্প। তো ক্রুজের গল্পগুলো যখনই আমার মনে পড়ে তখন আমার প্রথম যেটা জিনিস মনে পড়ে যে অনেক সকালে ঘুম থেকে উঠতে হতো, 5টার সময় ঘুম থেকে উঠতে হতো, 4:30টার সময় ঘুম থেকে উঠতে হতো। এবং সবাই মানুষ ভাবে যে আসলে শুটিং আসলে অনেক কিছু, অনেক হ্যাপেনিং একটা জায়গা, কিন্তু আসলে যখন ওখানে যে শুটিংটা শুরু হইতো তখন আসলে কিছু হইতো না। বসে আছি ভাইয়াও ক্যামেরা ধরে আসতে ওয়েট করতেছে, কিছু একটা হবে কিছু একটা হবে। দেখা যেত ওখানে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে থাকতাম, দেখা যেত যে সাইমন ভাইয়ের সাথে মারুফ ভাই আই কন্ট্যাক্ট থাকতো, মারুফ ভাইয়ের সাথে আমার আই কন্ট্যাক্ট থাকতো, আমি মারুফ ভাই দিকে তাকিয়ে থাকতাম, এটাই আমার কাজ, বলবো আমি সেটা করবো। তো ওই চোখ লেগে যেত, আনন্দ যে ঘুমা যেত, এই কারণে ঘুমা যেত, করা থাকতো না। হঠাৎ করে কিছু একটা বলতে আমরা আমার লোকেশন চেঞ্জ করবো, টাইপ উঠাও দৌড় দাও, তারপর আবার দৌড় দিয়ে আমরা একটা জায়গায় যেতাম, সেখানে আবার 2 ঘন্টা। এটাই হচ্ছে বস আমাদের। এভাবে আমাদের 3টা দিন যাইতো, তারপর আবার চলে আসতাম বাসায়, এসে অনেক ঘুমাইতাম, আবার না না ওই যে ধর ওই যে ইয়ে ফ্রেমের মধ্যে বোম ঢুকে যাচ্ছে আর কে গিয়ে থাপ্পড় দিল। না আমার তো মনে আছে এই কথা, যে ফোকাস পুলিং মনে হয় সম্ভবত। আনন্দের হাতে একটা ফোকাস মেশিন আছে, ইয়ে আছে। তারপর কয়টার সময় 7:30 বাজে, আমি দেখতেছি, আমি তো এই পাশে, ওখানে শুটিং হচ্ছে, এই পাশে ভেতরের থেকে দেখতেছি যে ঘটনা হচ্ছে যে তুমি দেখতেছো কিন্তু প্রথমে আমাকে, কারণ আমি তো দেখতেছি আউট অফ ফোকাস হয়ে গেছে, এবার আমি ধরো তোমার দিকে তাকাচ্ছি, এবারও আমার দিকে তাকাচ্ছে, আমাদের কিন্তু আমি হঠাৎ দেখতেছি মানে ওইটা তো হচ্ছেই, তারপরে হঠাৎ করে তাকায় দেখি যে একজন হচ্ছে ওইটার হাতে ধইরা আছে, কিন্তু ঘুমায় যাচ্ছে একটা ছেলে এরকম একটা চন্দ্র মানুষ ও দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে সিরিয়াসলি, এবং আমি দেখতেছি যে এক্ষুনি, কারণ এবং ওটা একদমই কাছাকাছি ছিল, আমার মোটামুটি শিওর যে এরপর আসলে ঢাকাতে ফেলা
সারাদিন কষ্ট করে ঘুমাইতে পারে না ছেলেটা। সেইটার জন্য তো মফিজ দায়ী ছিল। আচ্ছা না ওর কিন্তু আমি অনয় এটাও জানতে চাই যে তুমি মেধাকে বিয়ে করলে কখন কিভাবে, মানে ওইখানে কিছু ছিল না? যেইবার আসলে অনু ভাইরা গেছে সেইবার আমরা যাইনি। আমরা যারা বন্ধু ছিলাম, সাইমন ভাই জানতো যে এরা এরা বন্ধু, তাহলে ক্রু এবং আর্টিস্ট যেহেতু বন্ধুরা গল্প টল্প করবে, ঝামেলা করবে, ওদেরকে নিয়ে যাবো না। ওই ওটাতে আমরা যাইনি। তো মেধার সাথে আমার বন্ধুত্ব ছিল, কিন্তু ওখানে দেখা হয়নি আমাদের। পরে হয়েছে। ভাইয়া মিটি কোলা কেমন? আর এই যে একই সাথে একই সার্কেল, এই সার্কেলের বাইরেও একটা সার্কেল আছে যেখানে দেখা গেল যে তুহিনরা তোমার মানুষ বড় মানুষ কেমনি কি এটার হিসাবটা কি? বলি নাই, বলছি যারা এই বড় মানুষ আচ্ছা কি ঝগড়া করবে এরকম? আচ্ছা ঝগড়া করেন। আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, একটা ঘটনা আমি জানতাম, ওইটা একটু বললেন। ওই যে হঠাৎ করে সেটের মধ্যে মুভিজ বাইরে পাওয়া যাচ্ছে না, রাতের বেলা বা ভোরবেলা কোনো একটা জায়গায় পাওয়া যাচ্ছে না, পরে তারা কোথায় গিয়ে আবিষ্কার করা হয়েছিল, এই গল্পটা আপনি জানেন? সেইটা মানে সব গল্প না বলে ফেলি লাইভে যে কখন কোনখানে কেস খাবো। আর সিনেমাও তো দেখার জন্য কিছু দেখে যাবে, ছবি মুক্তির পর বলবো। তবে হ্যাঁ সালমান ভাই, আরিফ ভাই বলছিল আমি কিভাবে রাজি হয়েছি শেষ পর্যন্ত, এটা কাহিনীটা হচ্ছে আমি একেবারে বলতে চাই, এটা সেটা হচ্ছে শুন থেকে পাও। আমাকে তুহিনকান্তি দাস শেষ পর্যন্ত সেটে গেছে, তার কারণ হচ্ছে শুন থেকে পাও। আপনি রাজু সবাই একসাথে দেখছিলেন না? হ্যাঁ মনে হয় রাজু, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে না, আমি সেকেন্ড টাইম দেখছিলাম হচ্ছে। ও রাজু, হ্যাঁ রাজু ভাই সাথে দেখছিলাম। প্রথমবার কোথায় দেখছিলেন? প্রথমটা আপনি কি কেমনে জানি মেটিকুলাসলি আপনি ডাইকেন সেটে আমার প্ল্যানের মধ্যে এই ব্যাপারটা আছে, কিন্তু এটা এখন তো বুঝতে পারছি। দেশ নিয়ে কথা বল। দেশ নিয়ে বাহ দেশ নিয়ে খবর হচ্ছে আজকে নতুন বামপন্থী দলের আগমন করছে। হ্যাঁ দেখ নাই, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। আপনি নাই? হ্যাঁ আপনি নাই? ভাই বর্তনা করছে না, ভাই বর্তনা কথা বলে তো আমি তারা করতেছে, তারা কাইস মাহমুদ স্নিগ্ধ, তারপরে ফারুক সাদিক, তারা করছে। ফারুক সাদিক মানে ফারুক সাদিক, হ্যাঁ পিএবি ফারুক সাদিক মানে ওই ফারুক সাদিক। তার আগেও একটা সংগঠন ছিল, সে মানে যাই হোক, এটা নিয়ে পরে কথা বলা যাবে, কি হবে না সেটা পরে। হ্যাঁ শুভকামনা তো থাকবে। আপনাকে প্ল্যান আছে নাই তো? কিসের? কোনো নতুন দল আসলে এই সোশ্যাল ডেমোক্রেটিক লাইনের নতুন দল আসলে আমি তাদেরকে স্বাগত জানাতে প্রস্তুত। আপনার কোনো প্ল্যান নাই নিজস্ব? আমি কি ভাই, আমি কি নাই? আমি কি কেন নতুন নতুন কেন্দ্রে আমরা নতুন আগাবে বামপন্থী? আমি পার্টি করতে গেলেও তো আমি সেগুলো এখানে বলতে পারবো। আচ্ছা আমরা একটু তৈবার কাছে যাই। আমি একটু জানতে চাই, এতক্ষণ যেহেতু দেশের পরিস্থিতি এত কথা হচ্ছিল, এই ছবিটার মধ্যে কি মানে দেশে কোনো পরিস্থিতি দেখা যায় নাই নাকি? না আপনি কিছুতে স্কলার না বলছেন। তাহলে তো বোঝা যাচ্ছে দেশের পরিস্থিতি একদম হচ্ছে মুখ হাত পা বাইরে। চলতেছে 5 তারিখের পর থেকে। আলটিমেটলি তো ওই যে ফ্যাসিড যে ব্যবস্থা ছিল সেটা তো খালি শেখ হাসিনা একটা করছে এরকম না, সকল ধরনের অবকাঠামোর মধ্যে ঢুকছে। তো সেটা সিনেমা আসলে বাদ যায় না। তো এটা আসলে হাইপোথিসিসটা এটাই প্রমাণিত হলো আর কি। সেটাই। এবং অন্যদিন আসলে সিনেমাগত ভাবে হয়তো আসবে, কিন্তু আমরা যে অন্যদিনের এক্সপেকটেশন, আমার মনে হচ্ছে যে এই অন্যদিন বোধহয় ওই যে সুদিন কাছে আসার মতন ব্যাপার আর কি, যে কাছে আসার চিন্তাই করতে থাকবো, সেটা আসবে না। কিন্তু অন্যদিন যে শেষ পর্যন্ত আসছে সেজন্য সামনে ধন্যবাদ, তার আমাকে ধন্যবাদ। আরিফ, হ্যাঁ আপনি প্রযোজককে কোনো একটা প্রশ্ন করতে যাচ্ছেন? না, আমি বলতে চাইছিলাম যে ও তো মানে সেটের মধ্যে নায়ক নায়িকা খুঁজতেছিল এবং বলতেছিল যে মানে যে কি যে মানুষ ঘুমায় থাকে, এই করে সেই করে, এগুলো করতেছে। এখন এসে সিনেমা দেখার পরের রিয়াকশনটা কি, যে এখন কি মনে হচ্ছে, এটা কি সিনেমা সিনেমা হয়েছে? হ্যাঁ সিনেমা হয়েছে না জান ছাড়া তখন আর কি মনে হয়েছিল সবার রিয়েকশন দেখে, তারপর হচ্ছে কিভাবে করা হচ্ছে। ইভেন একটু আগে ভাইয়া যেরকম বললো যে খুব তারা রাত্রে ঘুমায় নাই, তা আমি একটা টাইমে যখন হঠাৎ করে মধ্যরাতে জাগছি 3টা-4টার দিকে, তখনও দেখছি যে ওনারা ক্যামেরা নিয়ে বসেছে। আমি যদি ওনারা ঘুমাবে কখন, যে ওনারা কি সারা রাতে জেগে আছে, ওনারা কি এখন তাহলে ওনারা ঘুমায় কখন? এমনি হচ্ছে সবাই কালো ড্রেস,
তারপর হচ্ছে সবাই একদম চুল দাড়ি সব বড়, তারপর সারা রাত সবাই ক্যামেরা নিয়ে আসে। সময় নাই, চিন্তারে কেন সময় পায় না কেন? আর্ট করার মনে হচ্ছে বলছি তোমরা এরকম কেন? সময় হয় না। নাই বলি সবার বড় বড় কালো ড্রেস পরা, আবার রাত্রেবেলা দেখতে কিন্তু যে কেউ ভয় পাবে। সেখানে যারা একটু অন্ধকারই থাকে, তো ওই টাইমে আমি সবাইকে ক্যামেরা দেখে আমি নিজেই ভয় পাইছি, মানে কি রাত্রে ঘুমায় না। রাতে রাতে আমার সাইমন থেকে মনে হতো প্রসেস নেই ঘুরতেছে, এবং এটা আমিও কানে রাতে রাতে অনেকবার রাতে আমারও মাঝে মাঝে তখনও দেখতাম যে কাজ চলতেছে, বসে আছে মারুফ ভাই বলা হয়তো, যে আমি মাঝে মাঝে এরকম কানেক্ট করতাম, তখন হচ্ছে কি আমাকে আবার আরিফ ভাই বা মুফিজ ভাই এসে বললো যে এদের সাথে কথা বলা যাবে না। তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আমাকেও বলছে কিন্তু আমি পাত্তাই না। সবচেয়ে ইন্টারেস্টিং সবাইকে বলছে এটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং যে হচ্ছে যে আমরা মানে জানি তো যে আমাদের শুট বা কিছু একটা হইতেছে, কিন্তু কারোর সাথে দেখা হলে ভুল করেও কারোর সাথে পরিচিত কিন্তু আমরা দেখি না। পরিচিত কিন্তু চিনি না, কথা বলা যাবে না, এবং তাদের সাথে কোনো কথা বলার মানে চেষ্টাও করা যাবে না। এই দেখতাম মানুষগুলোকে চিনতেছি, কয়েকজনকে তো আমি চিনি আগে থেকে, কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না, এবং কথা বলতামই না আমরা। শেষ পর্যন্ত বোধহয় লাস্টের দিকে একটা আমাদের গেট টুগেদার হয়েছিল, গেট টুগেদার যেখানে এইটার এক্সপেরিয়েন্স তো মুভিজদের ভালো হয়। না এই পুরো এই 4টা দিন সীমাহীন রুট ব্যবহার শিকার হওয়ার পর শেষের দিকে যখন মানে আমার শেষ পর্ব শেষ, তখন দেখি যথারীতি এবার জামায়াত শুরু। কে ডিরেক্টর ডাক ভয় পাই তো ভয় ভয় যে কিলা আমার ডিরেক্টর আমার কিলা কি দেয়। আমার দেখি ডিরেক্টর আমার জন্য বরণ দাঁড়া নিয়ে বসে আসেন বসেন, আমার মানে মানে জল চলে তুমি তো দিন দিন 4টা কথা বলে না, অবদমনের মধ্যে রাখা হয়েছে তোমার। তো ওর মধ্যে তখন লোকটা বলতেছে আসেন বসে, তো চোখ থেকে জল পুরি পুরি অবস্থা। খাওয়ার সব রাজকীয় খাবার দাবার, আমি একটা কি বলে যে ভেলকা, না না একটা ভেলকা হাসি বলে না, খুবই নার্ভাস একটা হাসি দিয়ে এই বসে টক খাওয়া শুরু করতে। তারপরে কিন্তু ওই সকল ক্যারেক্টারের মধ্যে ঢুকে। আচ্ছা, এবং ওটা শেষ করে যখন আসি, মজার কথাটা বলি, শেষ করে যখন আসি তখন আমি ওই ক্যারেক্টারের মধ্যে আমি বাসায় ঢুকি। এখান থেকে এখানেও যথারীতি সকল ক্যারেক্টার প্লে করে আমি বাসায় যাচ্ছি, আমাকে বাসায় পৌঁছে গেছে। গাড়ি থেকে নেমে যথারীতি প্রায় কালো হয়ে গেছে 4-5 দিন এর মধ্যে। পানির কাছে রুমি দরজা খুললো, খুলেই প্রথম জিজ্ঞাসা তুমি কে? মানে অন্য সময় হ্যাঁ অন্য সময় দরজা খুলে আমি যে এটা দিই এক্সপ্রেশনটা পাই, এক্সপ্রেশন দিই, ওটা নাই। আবার আমি কেমন জানেন ওর দিকে ভূতের মতো তাকায় আছে, ওর আপনি কে? আমি সব কথা বলছি, রুমি একে হচ্ছে কথা বলছি, এই তোর বোধহয় সারল ভাই আরিফ সারা সবাইকে ফোন সফল দিচ্ছে, ও কি হয়েছে ওর অনেক ওই ঘোর আসলে লাগছে ঘর থেকে। হ্যাঁ আপনার কয়দিন লাগছে বাইরে শুটিং আমি এখন একটু সাইফের কাছে শুনতে চাই। সাইফ কি? সাইফ তো হচ্ছে জিতে ওই ছিলেন না। ডিরেক্টরকে ফেস করে কিন্তু এই আবার 24/7 চলে। আপনি কি করেন সেটা একটু বলেন। 24/7 চলে বলেন না এখন কি হয়? না এটা এখন এই যে ছবি রিলিজ হচ্ছে এখন কি না চলছে? না না আপনি ওপেনলি বলেন। না না কারো দিকে দেখাচ্ছে না, যেটা হচ্ছে এটা আমি গতকাল আমার ওয়াইফকেও বলতেছিলাম। ও একটা প্রশ্ন করছে আমাকে যে তোমার তো এরকম ফিলিংস, সেটা জীবনের অংশ হয়ে গেছে। যখন যেটা আসবে বই খাতায় দিয়ে মানে এটা শুধু নট অনলি দিস, মানে সবকিছুতেই হয়তো এই চেঞ্জটার পিছনে এই ইউনিটে কাজ করার একটা অবদান আছে যে এখন জিনিসটা হয়ে গেছে যে লাইফটাকে এনজয় করতে হবে, যখন যেটা আসে সেটা নিতে হবে, বাকিটা দেখা যাবে পরে। সেইভাবেই চলতেছে আর কি। অন্যদিকে না কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা তো দর্শক বুঝবেন আপনি কি কারণে কথাটা বললেন, আপনি তো বলার লাস্ট লাইনটা বললেন, কিন্তু হ্যাঁ। আপনি যে এই ভয়ঙ্কর যে টর্চারের মধ্যে দিয়ে 24/7 জানছেন কিন্তু বলতে হবে। না আপনি কি খুব সুন্দরভাবে আপনার ট্রিট করা হচ্ছে কিনা যখন শুটিং হয়? না শুটিং এও ডিরেক্টলি ছিল না। না না আমি এটা সাইন্স কি বলবো আমি বলি। আচ্ছা আমরা সালমান ভাইয়ের সঙ্গে যখন থাকি একসঙ্গে, সালমান ভাইয়ের সঙ্গে যখন থাকি, সালমান ভাই তো একটা স্কুলের তো মাস্টার, ফলে মাস্টারের সামনে আমরা কত বছর থাকবো, আমরা সারাক্ষণ একটা ইয়ের মধ্যে থাকবো, আর উনি সারাক্ষণ আমাদের মধ্যে ব্যথাবেন।
তো এটাই হচ্ছে একটা স্কুলে আমরা যখন একসঙ্গে থাকি এটা হয়, আবার যখন স্কুল শেষ করে আমরা আমাদের ওই মাস্টার্স ক্লাসটা শেষ হয়ে যায়, আমরা যখন সার্টিফিকেট পাই অর্থাৎ আমরা যখন অ্যাপ্রিসিয়েশন পাই তখন ভালো লাগে যে না মাস্টার সাহেব ভালোই করছে। খারাপ লাগে ফলে যদি সাইড যদি এখন বলতে যায় তার তো অনেক পূর্ণ গল্প বলতে হবে, শুধু একটা ঘটনা দিয়ে অন্যদিনের আমার গল্প আছে। এটা হচ্ছে যে পার্টিকুলারলি যেমন আমার আসলে সেটে প্রথম যাওয়া হয়েছিল নীলমুকুটে, তো তখন হচ্ছে না আমি এদেরকে আই ক্যান ফিল ইট। সো বাট এরপরে আবার শিকলবাহাতে যখন আমি গেছি ঘটনাচক্রে আমি অ্যাক্সিডেন্টালি কাস্ট হয়ে গেছি, তো সেটা আরেকটা ঠিক, মানে আমি যে মিলাইতে পারি না দুটার মধ্যে। আচ্ছা কাস্ট এন্ড ক্রু মানে পুরো টোটাল ডিফারেন্স, আর আমি ভেরি মাচ রিল্যাক্স। একটু অবশ্যই পানি লাগবে ব্যাপারটা এই পর্যায়ে হয়ে গেছে যে একটা যোগ বলে না যে আপনি যদি ম্যাথ এক্সামে সব অঙ্ক এক টানে করে যাচ্ছেন, সামথিং ইজ রং। আর অন্য দিনের সাথে বেসিক্যালি যেহেতু আমি মোস্টলি ছবিগুলোর পিআর কমিউনিকেশন গুলো দেখি, অন্য দিনের একটা জিনিস আমার খুব মনে আছে যে প্রথম যখন আমরা ইটফাতে গেলাম, এন্ড এটা হয়তো আমি খুবই লাকি যে আমি খুব হয়তো প্রথম কয়েকজনের মধ্যে একজন জানতে পারছি, কারণ এত বড় একটা খবর জানার পর আমাকে বলা হচ্ছে আগামী 10 দিন আপনি কাউকে বলবেন না। যে কাউকে বলতে পারতেছি না, শেয়ার করতে পারতেছি না যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এন্ড দেন এইভাবে আসলে বিভিন্ন সময় যখন অন্যদিনে অ্যাচিভমেন্ট আসা শুরু করলো, যখন আমরা ক্যামডেনে অ্যাওয়ার্ড পেলাম, তো স্যার হচ্ছেন ফিরতেছেন জুরিখে যাচ্ছে আবার ক্যামডেন থেকে, যাদের যাদের টেক্সিসে আছে আমরা তো অ্যাওয়ার্ড পেয়ে গেছি। আমি এখানে সুন্দর মতো টিয়ার করতেছি। এখন ওনাকে আপনাকে যেহেতু ফোনে পাচ্ছে না, জার্নালিস্ট বা যারা মিডিয়ার আমাদের শুভাকাঙ্ক্ষী আছে সবাই আমাকে রিচ করতেছে। 2 দিন পর আমার বিয়ের প্রোগ্রাম, বিয়ে সামলাবো নাকি এখানে খুব এনজয় করছি। আমার খুব ক্লোজ এক ফ্রেন্ড বাসায় আছে এখন, এখন কেউ একজন আমাকে ফোন দিচ্ছেন, 15 মিনিট কথা বলতেছে, ও আমার দিকে তাকায় আছে। তখন বন্ধু এত কে সো এইগুলো এক একটা এক্সপিরিয়েন্স। তবে আরেকটা যেটা এক্সপিরিয়েন্স আমি একদম লাস্ট যেটা বলবো ভাবছি যখন সময় বের করি, যেহেতু আমাদের ছবিটা অনেকদিন গুম হয়েছিল, বন্দি হয়েছিল, সো আই অলওয়েজ হ্যাড দিস ড্রিম বা ভিশন যে হয়তো কোনো একদিন আমার কাছে একটা ফোন আসবে যে হয়তো সার্টিফিকেট পেয়ে গেছি, এবং এটা সত্যি হয়েছে। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট, মানে যে আমি একটা সময় আমিও ভাবছিলাম যে হয়তো আমরা এই ছবিটা রিলিজ দেওয়া দূরের কথা, হয়তো আমরা কোথাও কাউকে দেখাইতে পারবো না। সো ফাইনালি আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে মানে একটা ব্যাপার যে কেউ আমরা পিছনে কাজ করি, সেটে কাজ করি বা যেখানে কাজ করি সবাই কষ্ট করছে, ফাইনালি আমরা ছবিটা দেখতে পারতেছি। বা এর আগে যে স্পেশাল স্ক্রিনিং প্রেস শোতে যে রিয়াকশন আমি পাইছি, সো সেটাই আর কি বড়, যে ছবিটা ফাইনালি আমরা দেখাইতে পারতেছি। দিনের শেষে ছবিটাই এখানে হচ্ছে যে তুমি এই যে অনয়, তুমি তো হচ্ছে মোটামুটি এই যে তুমি আনন্দ রিয়াদতে প্রতিনিধি, তো তোমরা রাত্রেবেলা কি করছো? মানে ঘুমাইতে দেখো বা ফিরে এসে আমাদের তো রাতে না, নর্মালি যেটা হয়তো যে মাঝে মাঝে আমাদের 11টার সময় শেষ হয়ে যেত, কিন্তু মাঝে মাঝে 3টাও আসছে। তো এটা সময় আমরা কখন ইয়াতে কি বলে শুট শেষ করে রুমে যাবো এটার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু আমরা কখন উঠবো সেটা সবসময় নিশ্চিত ছিল। এটা কিন্তু একদম অন্যায়। আমি কিন্তু ওই জন্য জোর করে আবার ওদেরকে ঘুমও পারাইতাম না, মাঝে মাঝে আমরা দুপুরে ঘুমাই, মানে এমন এখন ঘুমাইতাম কিভাবে ঘুমানো যায় না না, আমি হচ্ছে আমার রুমের যে রুম পরে ওরা, ও আনন্দ আমি জানি, এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি এরা হচ্ছে যারা যারা বিদেশ ফোন দিচ্ছে, এই তোমরা ঘুমাতে না। আমি কিন্তু ওইটাও চেষ্টা করি যে আমি তো জানি আজকে এই ঘটনাটা ঘটতে পারে, আমাদের তো একটা তো অ্যাবস্ট্রাক্ট প্ল্যান থাকে, কিছুটা শেয়ার করি কিছুটা শেয়ার করি না, কিন্তু আমি সবসময় যে জিনিসটা করার চেষ্টা করছি যে ওইটা অ্যাডভান্স যাতে রেস্টটা, খাওয়া দাওয়াটা, ঘুমটা, এমনকি আপনারা ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, ও তো সর্ষে তেল আর মধু কথা বললো একজনকে, না ধরেন কমলা, ওই ট্রিপে যাওয়ার সময় কমলা কেন একটা মাছ ছিল যে 3 বেলা একটা করে কমলা খাইতে হবে, বাধ্যতামূলক। আপনি পছন্দ করেন আর না করেন বিষয় না, কারণ এটা ওষুধ দিচ্ছে, ওটা প্রিভেন্টিভ একটা ব্যাপার। আইডিয়াটা হচ্ছে যে আপনি মানে যাতে কোনোভাবে রোগ মানে ডিফেন্স ঠিক থাকা, এবং ঘুম, খাওয়া দাওয়া, কমলা খাওয়া, ওই ব্যাপারগুলো স্কিমের পার্ট ছিল। কারণ আমি যদি জানি কালকে আজকে আসলে 3টা পর্যন্ত হবে, তাহলে আমি চেষ্টা করবো না দুপুরে আজকে 12টার সময় লাঞ্চের পর ব্রেক এবং 2টা থেকে 4টা হচ্ছে বাধ্যতামূলক।
এইটা করার পর যদি ওরা টোটো করে ঘুরে বেড়ায় তারপরে যদি ধরেন ঝামেলা হয়ে যাচ্ছে, আমি 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 বুঝছি যে অর্ডার মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়া সম্ভব, এক জায়গায় যাওয়া সম্ভব, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমানো দূরের সম্ভব এটা আমি জানি না। এটা আমি কোনোদিন- কেউ বলে দূরের সময় ঘুমাই যাবে, কিভাবে দূরের সময় ঘুমাবো? অভ্যাস আমার এই রিয়েলাইজেশন হয়েছে সম্ভব, মানে আমি 12টা বাজে ঘুমাতে যাবো, আমি 12 বাজে ঘুম এসে পড়বে, সম্ভব। কিন্তু দুপুরে এটা হয় না, দুপুরে আমি স্ট্রাগল করতাম ওই যে এই, শোন, না এখন এই ক্যামেরায় বলতে হয়। মানে এইটা আসলে জিনের পক্ষে সম্ভব। এখন কথা হচ্ছে যে ভাইয়ের সেটে যে আসে প্রথমেই ভাইয়ের যে তন্ত্রমন্ত্র করে আগে জিন বানায় ওরা। ও যে জিন হয় ও ঘুমাইতে পারে, আর যে জিন হইতে পারে না ও ঘুমাইতে পারে না। ওই যে মনে হয়েছে জিন হয় না। তো ওরা একটা জিনিস বলছে যে রিয়াদ ভাই যে কেমনে জিন হয়ে গেল, ওরা দুজন হঠাৎ করে মনে আছে ঘটনা যে হঠাৎ করে রিয়াদ এবং আনন্দরা কিন্তু মোটামুটি একই সাথে আসছিল। তো আমি কিন্তু যারা আসে তাদের সবাইকেই চেষ্টা করি যে খুব দ্রুত এদেরকে একটা মানে যন্ত্র করে যতটুকু জিন বানায় ফেলা যায়। তো আপনি কিছুক্ষণ পরে টের পাবেন যে একজন আমার সাথে হাঁটতেছে, বাকিরা পিছনে হাঁটতেছে, তাহলে বুঝবেন যে ওটা জিন হয়ে গেছে, এগুলো হয় না। এই ঘটনাটা কিন্তু ওর রিয়াদের ক্ষেত্রে করছিল। একটু পরে ওরা কিন্তু সবাই একসাথে আছে। আচ্ছা, হঠাৎ ওরা দেখে কি ওরা দুজন পিছনে, রিয়াদ আমার সাথে হাঁটতেছে। রিয়ালাইজ করতে বলছে। আমার একটা মজার গল্প মনে পড়ছে, আমি একটু বলি। তখন শিকল ভার প্রি প্রোডাকশন চলতেছে, তো সাইমন ভাই আমারে ওই ইয়েতে নিবে না, জাহাজে নিবে না, আমার মানে আমার সেটে নিবে না, সেটে নিবে না। তো আমি আসছি সকালবেলা, সকাল বা 10টা 11টার দিকে আমার কল ছিল। আমি আসছি ঢুইটা দেখি কি বক্সিং এর ওই যে ওইটার কি নাম বলে, পাঞ্চিং ব্যাগ হাতে একটা, আরেকটা হচ্ছে ইয়ে করতেছে, কি বলে ফোকাস হোল্ডারের কাজ করতেছে। আর কতক্ষণ পরে দেখি যে ও একটু ভুল করে ঢম করে এটার মাথার মধ্যে ঘুষি মারে। মানে মানে আনন্দ ফোকাস পুলিং করতেছে আর মারুফের হাতে হচ্ছে ওই বক্সিং নিয়ে করে, যেখানে ভুল করে ঢুম করে মাথার মধ্যে ঘুষি মারে। আমি তো বুঝি না যে কি রে আনন্দ। পরে অনেকক্ষণ পরে বের পাইলাম যে এদের প্র্যাকটিস চলতেছে, ওরা সেটে গিয়ে যে মনোযোগ রাখা ইয়ে করবে, যে ওরা ইয়ে করবে, ক্যামেরা মুভ করে এই করে সেই করে, আর ওরা হচ্ছে ঘুষি মারে। এইভাবে ওই যে জিন বললাম না যন্ত্রমন্ত্র ঘর, এটা আসলে এটা আমাদের এই যে বনানীতে স্টুডিওটা ছিল তখন একেবারে যন্ত্রমন্ত্র ঘর। ওইখানে যে ঢুকে বাইরে থাকে একরকম, ভেতর আসার মধ্যে আরেক রকম হয়ে যায়। এটা আমাদের সাইদুল ভাই বলছিল, সাইদুল ভাই তো এমনি আমার তুমি করে বলে, যেই সেটে আসে আমাদের এখানে আসে, ও আমি তো এখন কামার ভেরিয়াতে আসছি, আরিফ আপনি কেমন আছেন? এই হচ্ছে ঘটনা আর কি, যন্ত্রমন্ত্র ঘরের ঘটনা। এনিওয়ে অন্য কেউ প্লিজ। হ্যাঁ না, কিন্তু অনু অনেকক্ষণ ধরে চুপ করে আছে। অনু হচ্ছে ধরুন কোন একটা বিষয়ে ডিবেট হচ্ছে, কথা বলতেছে, এটা আমি আজকে বলতে চাই। এখন ও যখন হচ্ছে যে সেখানে লজিক্যালি একটা জিনিসকে হয় আপনি অ্যাভয়েড করবেন কিংবা হচ্ছে অন্য আলাপে যাবেন, ও বলবে কি আপনি, এবং আমার মনে আছে যে সেটের মধ্যে সে আমাকে এইভাবে বলছিল, আপনারা না ভারী ভারী শব্দ ব্যবহার করে টপিক উল্টাই দেন এবং আসল লজিকে যেতে চান না। এখন আমি দেখছি যে সে বরঞ্চ এই কথা বলে আমার যে কথা বলার জায়গাটা ছিল জায়গাটা থেকে আমাকে সরাই দিয়েছে। মানে এইটা যে আরেকটা হ্যাঁ মানে এইটা অনুর অলমোস্ট এখনো আছে। দেখবেন যে কোন একটা প্রসঙ্গে আমাকে বলবে যে আপনারা এই যে ভারী ভারী শব্দ বইলা বলতে দেন না, কিন্তু আমি আসলে কি বলতে দেন আপনি জানি না। আমি বরঞ্চ দেখি যে আমি অনুকে আরো বেশি কথা বলতে ভয় পাই। বলতে পারবে এইবার অনু কি বলবে? না কিছু বলো যে আমাকে ভয় পাওয়ার কিছু নাই। না আমাকে ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু আমি আসলে বেশিরভাগ সময় আসলে ইলজিক্যাল কথাই বলি আর কি। মানে যখন যেটা মানে আমি যে গালিটা দেই আর কি, যে আপনি বেশি লজিক্যাল আর কি, এইটা আমি গালি দিই আর কি এখন আজকাল, যে বেশি লজিক আমাকে শোনা লাভ নেই, কারণ লজিক কেউ বোঝে না, যে আসলে লজিক কেউ বুঝে না, কারণ আলটিমেটলি যে ইলজিক্যাল কথা বলতে তাকে তো, সে যদি লজিক বুঝতোই সে তো আর আসলে এটা বলতো না। সো এটা আসলে কোনো পয়েন্ট। সো এইটাই। সো আমি এখন বেশিরভাগ ক্ষেত্রে আসলে জাস্ট দুইটা বাক্যের পরে যে একটা মন মতো গালি দিয়ে আমি ভাইকে দিই যে আমার উৎসাহ নাই। আমি জেনারেলি যেটা বলি ঝগড়ার মধ্যে বিভিন্ন জায়গায় দুই লেভেল যাওয়ার পর আমি বলি কি আমি কথা বলে উৎসাহ হারাই ফেলছে, ভালো লাগতেছে না, মানে একটা কিছু গালি দিয়ে তারপর চলে যায়। তাহলে আপনি আমাদের আজকে উৎসাহ হারানোটা শেষ করে দেন, একটা দুইটা গালি দিয়ে সময় এবং সমাজকে দুইটা গালি দিয়ে গালি বলে গালি বলি না অন্যদিনে তো মুভিজও মানে যারা মুভিসে গালি নোট দিচ্ছেন সবাই সুযোগ পায়। আমি এমনি
মানে আমার কথা বলি আর কি, যে হইতেছে অন্যদিন মানে অন্যদিন যখন করতে গেছি তখন অন্য এক ধরনের এক্সপিরিয়েন্স, বা আমি জানি না নূরেরটা কি বা মেধারটা কি, মানে আমার আসলে সাফোকেশন লাগে না। কেন লাগে নাই ওই সময়ে, মানে আমার আমার 5 দিনই আসলে ভালোই লাগতো আর কি। কেন লাগে নাই সেটা আমি পরে যেটা আবিষ্কার করছি, যে যেটা আমি এমনি কোথাও লিখছিলাম আর কি, যে হইতেছে আমার হচ্ছে মানে দাদা বাড়ি নানা বাড়ি দুটি আসলে বরিশাল ছিল। সো যেটা হয়তো ছোটবেলায় আসলে প্রতি বছর আসলে 2বার যাইতাম আর কি, হয় কোন একটা শীতকালে, মাঝে মাঝে একটা অফ সিজন হয় যে বর্ষাকালে বা সামথিং। সো নদী ব্যাপারটা যেটা হয়েছে আর কি, যে নদীর পথে যে যাত্রা, এটা হইতেছে আমার জন্য মানে একটা কোর মেমোরি আর কি। যে ছোটবেলা থেকেই যে পুরা বরিশাল ব্যাপারটা কিরকম, আর বরিশালের নদী অন্যরকম, মানে এটা আমি তো সবাই হ্যাঁ মানে ওই ব্যাপারটাই অন্যরকম আর কি, যে নদী ব্যাপারটা আসলে কিরকম আর কি, নেটওয়ার্ক এন্ড বর্ষাকালে নদী, মানে ওই যেটা বললাম খুবই মানে কোর একটা মেমোরি আর কি। তো যেটা হয়েছে বড় হওয়ার পর তো আসলে ওই যাত্রাটা কমে গেছে, একদমই চলে গেছে। এবং গত 10 বছর আসলে খুবই হাতে গোনা, মানে এই একা। এবং প্রত্যেক সময় ব্যাপারটা কিরকম, মানে খুবই অদ্ভুত একটা অভিজ্ঞতা, মানে যাইতে হতো বাপ মার সাথে। তো বাপ মার তো জগৎ একটা রকম, আর আমার জগৎটা আমাকে লঞ্চের মধ্যে খুঁজে বের করতে হবে। সো ওই পুরো ব্যাপারটাই অন্যরকম, সেটা সদরঘাট থেকে শুরু করে তারপর পুরা এই 8-9 ঘন্টা জার্নি করে দিনের বেলা, বা চরে আটকায় গেছে বিভিন্ন রকম আর কি। সো ওই যেটা হচ্ছে যে আমি প্রত্যেকবারই হইতেছে যেটা মানে এখন বড় হওয়ার পর যেটা বললাম যে কোর মেমোরি, যেহেতু কোর মেমোরি, তো আমি যখনই আসলে যা কিছু করতে যাই, কিছু লিখতে যাই বা কিছু বলতে চাই, বা কোন একটা গান লিখতে চাই, সবসময় দেখি যে এই যে নদী ব্যাপারটা জাস্ট হচ্ছে বারবার রিপিট করে আর কি। তো অন্য দিনে যখন কাজ করছি, তো তো যেটা বললাম যে তখন আসলে এক ধরনের আমার, এখন আমি বুঝি যে এই কারণে আমার সাপোর্টেড লাগে নাই আর কি জিনিসটা আর কি। এবং এখন যখন দেখছি, যখন পুরো ব্যাপারটা আবার যখন দেখছি, তখন মানে তখন আর কি নদী ব্যাপারটা আসলে আমাকে কেমনে শেপ করতেছে, এই ব্যাপারটা আবার অন্য একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখছি, মানে হুইচ ইজ ভেরি মানে ইটস নট গ্রেট, ইটস নট ব্যাড, কিন্তু মানে আমার মানে যদি বলে যে আমার নিজের মানে নিজের সেন্ট্রাল পয়েন্টটা কোনটা, সেটা আমি মনে হয় মাঝে মাঝে একটু একটু করে মানে টাচ, হয়তো জীবনে বড় হলে আরো বুঝতে পারবো আর কি। সো থ্যাংক ইউ ফর দ্যাট, যে হইতেছে ওরকম একটা জার্নিতে গেছি আর কি। আহ ওরকম একটা অভিজ্ঞতার মধ্যে গেছি। এবং এই ছবিটা যখন দেখছি, হয়তো সামনে আবার দেখবো, তখন আরেক ভাবে নিজেকে আর কি দেখা যাবে। কারণ যে আপনারই তো বললেন, আপনার যেটা বারবার বলেন আর কি, যে 5 বছর অনেক চেঞ্জ হয়ে গেছে, সেটা ডেফিনেটলি 5 বছর মানুষ অনেক ধরনের চেঞ্জ হয়ে যায় আর কি। তখন ওই যে কলোনিয়ালিজম শব্দটা বলতে ভালোই কষ্ট হয়। কলোনিস্ট একটা কিছু একটা সো এইটাই শুভকামনা, সবাই ছবিটা দেখতে যাবেন। আর যেটা আমি বারবার বলি আর কি, ঠিক আছে, যে ছবি হইতেছে টিভিতে দেখার জিনিস না। আর যেটা আমি বলতেছিলাম, যে ছবি যদি বাথরুমে মোবাইলে দেখতে হয়, বাথরুমে বসে দেখতে হয়, তাহলে বাথরুমে একটা প্রজেক্টর লাগাই নেবেন, এইটাই। ওয়েল সেড, ওয়েল সেড। নেক্সট কে সবাই বলো, সবাই বলো। না না, যে এবার ক্লোজিং নোট তুমি দাও। আরে কে কে করার দরকার নেই, ঘুরে তাড়াতাড়ি নিয়ে নেন, কে নেবেন। সবাইকে দেওয়া লাগবে না তো? বলো বলো ক্লোজিং। বাই বাই। ভাই ভাই, Bye bye আর করে হচ্ছে দাও। সবাই দেখতে যাবেন সিনেমায়, তারিখে? হলে নিশ্চয়ই বাথরুমে না, আশা থাকবে। এই তো তুহিনদা কিছু বলেন আপনি, আমি আপনার গানটা তো ট্রেলারে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার না হ্যাঁ। আসলে খুব ভালো লাগছে, মানে আমাকে না মাঝে মধ্যে মানে আমি তো জার্নালিস্ট হিসেবে কাজ করছি, তো কোথাও কোথাও বলে কি, আয় হায় আপনি যে এরকম সিনেমাতে কাজ করছেন এটা তো জানতাম না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই শুট করে আসার পর, মানে এত বড় একটা প্রজেক্টে গেলাম, আমি কাজ করে আসছি, কিন্তু সায়ন ভাই জানালেন যে কোনো ছবি টবি শেয়ার করা যাবে না, মানে বলা যাবে না এই হয়েছে কি এক যন্ত্রণা। একটা কাজ করলাম, সে কাজের কোথাও কোনো কিছু লিখতে পারবেন না, মানে যখন পর্যন্ত হচ্ছে এটা গুম ঘরে আর কি। তো এইটা একটা খুব বাজে জিনিস, যে মানে বলা যাচ্ছিল না যে কোথায় কাজ করতে। হ্যাঁ, সেন্সরের বাইরেও মানে কোথাও বলা যাবে না কিছুই। এবং আমরা শুট করে আসছি, কাউকে কিছু বলা যাবে না, চুপচাপ পরে ইয়া হবে। তো এটা একটা ব্যাপার। এবং আজকে 24 তারিখ যখন দেখলাম, তারপর মনে হয়েছে যে আচ্ছা এটাই ঠিক অনুদার আছে, সাথে একটা ভালো কাজ লাগছে করতে আর কি। চাই, যে অনুদা যে বললো আমারও সাফোকেট লাগে নাই, কারণ সামহাও আমার নানু বাড়ি হচ্ছে পটুয়াখালীর দিকে, তো আমি অনেক এনজয় করছি। আমি একটু পর পর বরিশালেরা বহুত সুবিধা পাইছে তারা অনেক। ওই যে বরিশালে আরেকজন। বরিশালে ইভেন আমরা বছরে একবার করে যেতাম, ডিসেম্বরের দিকে যাওয়া হতো। রাইট, তাই না, শীতকালে। হ্যাঁ, শীতকালে বছরের শেষে পরীক্ষা শেষ ওই টাইমে যাওয়া হতো, যার কারণে ওনাদের সাথে ওই টাইমটা রাখা হয়েছে, মানে সবকিছু অনেক ভালো লাগে। তবে আমি ভাইয়ার সাথে একটু রাগ, সেটা হইতেছে যে আমি এইখানে এসে জানতে পারতাছি যে সবাইকে কিছু না কিছু বলা হয়, আমাকে টোটালি কিছু বলা হয়নি। কোনো মানে কোন অভিনয়তে আমাকে বলা হয়নি যে তুমি এইটা বলো বা ওইটা বলো, মানে আমি কনফিউজ হয়ে গেছি যে সবার কথা শুনতেছি আর মনে হইতেছে ভাই আমাকে বলছে শুধু তুমি বলো।
বলতে পারছি আর যতটুকু সবাইকে নিয়ে মানে যে যতটুকু করতে পারছে এটা এখন সবাই যাই আর দেখলে সিনেমা হলে বুঝতে পারবে সেই অনুযায়ী সবাই আগে দেখে তারপরে আমরা উই আর মিসিং স্পেশাল ওয়ান। আমরা যখন শুট করছিলাম তখন হচ্ছে যে একটা মেয়ে, পিচ্ছি মেয়ে, কোথা থেকে যেন আসছিল, তার সন্ধান নিশ্চয় পাওয়া যায় নাই, আমার নামটা মনে নেই। তো ও আমাদের এই 5 দিনের জার্নিটাকে খুব খুব লাকি, ও আমাদের জার্নিটাকে অনেক সুন্দর করে দিয়েছিল, অনেকটা সময় তার মাধ্যমে সুন্দর হয়েছে। উই আর মিসিং দিস গাই, মানে দিস বিউটিফুল গার্ল, এবং আমরা আজকে সূর্য পলাশকে মিস করছি। মেয়েটা যখন যাচ্ছিল না, মেধা হচ্ছে যে ওই মেয়েটা যখন যাচ্ছিল, মনে আছে তোমার? অনেক দূর গিয়ে ও টাটা করছিল। ইস, কি যে ঘটনা ঘটেছিল, ওটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল, অসাধারণ। আমি একদম অসাধারণ। নিজে কাঁদছে, নিজে যাচ্ছে, কি এনার্জি মিস করতে। তোকে আমরা কেউ বলতেছিও না যে তুমি নাচো, শুনছো আমি দুর্দান্ত দুর্দান্ত। ওই নিচের হুকটা লাগা মেধা সবাই দেখতে আসেন সিনেমা হলে, আমিও যাই আমার সিনেমা হলে। বলি নাই এইটার জন্য সরি রিচি, আমরা ক্যামেরাই বললাম ইতি ওই তো সবাই দেখতেছে। আর কেউ সারা হ্যাঁ ক্লোজ করছি আমরা। আমি খালি বলবো যে ছবিটা 11 তারিখে রিলিজ হচ্ছে থিয়েটারে, 7 দিন চলবে, মাত্র 7 দিন, অন্যদিন। এরপরে কিন্তু ভাই এটা ওটিটিতে আসবে না, শিল্পকলাতেও আসবে না। তো যা দেখার 7 দিনে যারা দেখবেন, ইউটিউব তো প্রশ্নই আসে না। সুন্দর সুন্দর কিভাবে এখন পর্যন্ত ইউটিউবে দেখা গেছে, দেখা যায়নি, আসবেও না। তো যাদের দেখার এই 7 দিনে দেখে নিবেন নিজ দায়িত্বে। পরে স্যার বলবেন না যে ভাই আপনারা কিন্তু দেশের বাইরে দেশের বাইরে যারা শেষে একটু বললেন, আমি এখন একটু বলতে চাই, যেটা আমার একটা এক্সপিরিয়েন্স বা এই মুহূর্তে আমার ইয়া হইলো, যেটা যে একটা সিনেমা বানানোর পরে মানে একজন ডিরেক্টর কিংবা টিম মেম্বারদেরকে যেই পরিমাণের অপরাধ বোধে ভুগতে হয়, এইটা টের পাওয়া যায়। ভাইয়া সিনেমা বানাইছেন, অবশ্যই টের পাইছেন, পান না এই বিষয়টা না। আমি যখন এইটার এনওসি কিংবা ইয়ে থেকে কি বলে এটা কি বলে এটা না সার্টিফিকেটের আগে আমাদের ওই যে এফডিসি তে গিয়ে এনওসি আনতে হয়, ইয়ে আনতে হয়, ব্যাংক ড্রাফট করতে হয়, ইয়ে করতে হয়। এইখানে গেলে না মানে আমার কাছে, আমি জানি না এইটা এতদিন আমি ওইভাবে রিয়েলাইজ করি, যখন সিনেমাটা মুক্তি পেয়েছে এরপরে এটা আমার বেশি পায়ে বসছে। ওই অবজ্ঞাগুলো, ওই অপমানগুলো, একজনের দরজার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছে শুধুমাত্র তার একটা সিগনেচারের জন্য। আমি জানি না এইটা বলাটা কতটা, না এটা বলা অবশ্যই, কিন্তু সে স্টিল না ওইখানে বসে আছে তার রুমে, তার টেবিলের সামনে কাগজ আছে, সে ফোনে কথা বলতেছে, সে বাইরে যাচ্ছে। তাকে যখন পিয়নকে দিয়ে বলাচ্ছি যে আমার একটা সাইনটা দিয়ে দিলে আজকে ব্যাংক আওয়ারের আগে আমি টাকাটা জমা দিয়ে আসতে পারি, সে আমাকে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে দরজা খুলে আমি নিজে বাধ্য হয়ে বললাম, উনি জাস্ট আমার উত্তর দিল যে 2 দিন পরে পাবেন এটা, বলে সে তার কাজে ঢুকে গেল। কিচ্ছু না, কিন্তু সে আমার কাছে 1 টাকা পাবে না এই ছবি, মানে এটা কিচ্ছু নাই। কিন্তু আমি ঘাটে ঘাটে টাকা দিচ্ছি, ঘাটে ঘাটে ইয়ে দিচ্ছি, বৈধ টাকা অবৈধ টাকা সব দিতে হচ্ছে, মানে ওই যে টিপস দিতে হচ্ছে, কিন্তু তার সময় মতো সে হঠাৎ করে বলছে আমি এনিওয়ে ওইটা জরুরি না, একজন অসৎ লোকও তার প্রার্থনা করতেই পারে। কিন্তু সে আমার এই অপমান বোধ মানে অপমানটা করে গেছে কন্টিনিউয়াস, মানে ছবি রিলিজ দেওয়ার জন্য এগুলো ফেস করতে হবে। হ্যাঁ, তারপরে বলা দরকার ছবি তারপরে এইটা হইছে, তারপরে যখন ধরেন এফডিসি থেকে আমি ওই এনওসি টেনওসি নিয়ে আসছি, টাকা পয়সা জমা দিছি, ব্যাংকে জমা দিছি, ব্যাংকে দৌড়াইতে গেছি, আমার মনে আছে একদম লাস্ট আওয়ারে আরো 5-7 মিনিট হয়তো বাকি আছে, সে বলতেছে যে না এখন আর হবে না। আমি হাতে পায়ে ধইরা ওই যে ইয়ারে ক্যাশে দিচ্ছিল, বলছি আজকে যদি আমি জমা না দিতে পারি আমি ওই ডেডলাইনে গিয়ে আমি ধরতে পারবো। হাতে পায়ে ধরে টাকাটা জমা দিয়ে ওইটা না ইয়েতে আসছি, সেন্সর বোর্ডে যখন দিতে গেছি, সেইখানে আমার মনে হয় যে আমি একটা মানে নিষিদ্ধ জিনিস নিয়ে আসছি, মানে ডাকাতি করে কিছু নিয়ে একটা নিষিদ্ধ জিনিস নিয়ে আসছি। এটা এখন কেমনে র্যাপ করে দিলে বুঝবে না যে এইটা কিন্তু এই সিনেমা, ওইটা কিন্তু ওই সিনেমা। আমি জানি না ভাইয়া, এটা আমি আপনাদের বলি নাই, আমি এই আমি মানে মনে হচ্ছে একটা নিষিদ্ধ জিনিস আনছি ভাই, কোন রকমের বর্ডারটা নিষিদ্ধ বা অবৈধ কিছু নিয়ে আসছি। এইটা আমি একবার বলি এইটা এটা ওই এটাতে এই অ্যাক্টিং করছে, এটা ওই এই গান গাইছে, ও গান গায় না, এই বলছে ও বলে না, এই অ্যাক্টর ও অ্যাক্টর, এইভাবে করে জমা দিছি। এবং জমা দেওয়ার পরে প্রায় 2 বছর আমরা গুম ঘরে থাকলাম। তারা ওই যে ভাইয়া বা সারাবু বলছো একটা প্রেমপত্র লিখছে এত বড়, এত সেকেন্ড থেকে এত সেকেন্ড কাটতে হবে, এই না সেকেন্ড বলে নাই,
সেকেন্ড বলে নাই, আর ওই দৃশ্যটা ফেলে দাও। ঢালাও ভাবে মানে পুরো ছবি লেপে দিচ্ছে। এই দৃশ্যটা ফেলে দিতে হবে, ওইটা ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। যেটা ফেলে দিলে সিনেমাটা আর সিনেমা থাকে না। ওই যে বাংলাদেশে মানুষ তো ডিরেক্টর সিনেমা বানাবে, তারপরে সেটা সেন্সর বোর্ড এরা আসলে কি খায়? এইটা আমি সরি, আমি বসে কেন ওদের সেন্সর বোর্ডের দরকার বসা রাখা। সেন্সর বোর্ডের দরকার কি আছে? সেন্সর বোর্ড কেন লাগবে? কেন আমি জানি না, আপনারা বলেন, আপনার সিনেমা বানান বা এরকম প্রডিউসার, আপনারা বলেন আপনার কোনো ব্যাখ্যা আছে? আমি তো জানতাম এটা ব্রিটিশ আমলের। যে অশ্লীলতা ঢুকে যাবে না বা কোনো এক ধরনের অশ্লীলতা ঢুকবে না বা অন্য বলেন না, না, আমার প্রশ্ন হচ্ছে সেটা যে মানুষের একটা সৃষ্টিশীলতারও যে একটা স্বাধীনতা তার থাকে, সেটাকেও মানে রুদ্ধ করবার জন্য সমস্ত আয়োজন নিয়ে বসে আছে। এটা তো কি অস্থির বিষয় না? মানুষ যে ওখানে যারা বসে ওরা কি মানে মায়ের পুত্র বাপের পুত্র, এইটুক সেন্স নাই? মানে কি মানে এরা ওখানে কি খায় ওখানে বসে? আমি পার্সোনালি যখন শুনলাম যে এই সিনেমাটা হচ্ছে আসতেছে না, এবং আমি না আসলে কোনো লজিক্যাল গ্রাউন্ড মানে কি কারণে ধরেন একটা সিনেমা কিংবা একটা শিল্পীর শিল্প, সেটা ধরেন একেবারে কিছু ফ্রেম বাইধা দিলেন আপনি, সেই ফ্রেম অনুযায়ী হবে, এটা তো ইম্পসিবল। তার একটা ইমোশনের জায়গা আছে, সে তার একটা মানে একটা সৃষ্টি বা সেটা গান হোক সিনেমা হোক যাই হয়, তার তো নিজস্ব একটা অনুভূতির প্রকাশ এটা। এখন সেই অনুভূতি আপনার সাথে মিলতে হবে, কিংবা সরকারের সাথে মিলতে হবে, কিংবা সরকারের প্রতিষ্ঠানে যে কাজ করছে তার সাথে একেবারে হুবহু হইতে হবে। এবং এটার মাধ্যমে আসলে শিল্পের তো বিকাশ হয় না, বা হয়তো অল্টারনেটিভ ফর্মে হয়, কিন্তু যারা এগুলার অথরিটি নিয়ে বসে থাকে তারা আসলে যেটা করে, তারা মানে শিল্পীদের তো ক্ষতি করেই, একই সঙ্গে হচ্ছে তাদের যে নিজস্ব যে অথরিটি, সে অথরিটির 12টা বাজান। এবং অবশ্যই এই ধরনের অথরিটি কিংবা আমরা অনেক ধরনের শব্দ চয়ন করা হয় বিগত সরকার, বা আসলে বিগত সরকার হিসাব না, অথরিটিতে যারা যায় তারা ভুলে যায়। ইভেন এখনো আমরা দেখছি তাদের মনে থাকে না আগে কয়দিন আগে কি ছিল, 8 মাস আগে কি করতো, কিভাবে চলতো, এগুলো মনে থাকে না। আজকে এই ধরেন ক্ষমতার পট পরিবর্তন ঘটছে, কিছু মানুষ আবার নতুন করে চেয়ার টেয়ার পাইছে, তো ওনাদের যে হিসাবটা, ওনারা মনে করে কি যে এই চেয়ারটা মনে হয় আজীবনের জন্য। মানে চোখের সামনে এত বড় ঘটনা ঘটে গেল, এত মানে বিপর্যয় ঘটলো, কিন্তু তাও শিক্ষা নাই, আবারও একই কাজ করে এবং একই ঘটনা ঘটতে থাকে। আমি জানি না আপনাদের অভিজ্ঞতা কেমন, এটা হচ্ছে আমার না অভিজ্ঞতা। ওইটাই আমার কথা, যেটা যে একজন শিল্পীর, সে যদি সিনেমা বানাক গান করুক, এই শিল্পীর যে স্বাধীনতা, এই স্বাধীনতাটা যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত এই দেশে আসলে শিল্প বা শিল্পী মানে আরে ভাই, স্বাধীনতার কি শব্দ কেন লাগবে ভাই? স্বাধীনতা কি আবার? একটা মানুষ জন্মাইছে, তার নিজের অনুভূতি আছে, সেই অনুভূতি তোমার সাথে হবে না ভাই। এখানে আমি একবার কোড আন কোড, যারা প্রধানমন্ত্রী হন কিংবা মন্ত্রী হন, তাদের জীবন যাপন বা তাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল আমার লাইফস্টাইল না ভাই। আমি কারণ বাজারে মরে গিয়ে আমার সিএনজি ধরার জন্য আমার যে অভিজ্ঞতা নিতে হয়, সেই অভিজ্ঞতার মানে প্রকাশ, আমার অনুভূতির প্রকাশ মন্ত্রীর মতো হবে? তাহলে আমার শিল্প কি হবে? আমার শিল্প বলবে হচ্ছে যে সিএনজি তো উঠতে পারতেছি না ভাই, পাবলিক বাসে উঠলে ধাক্কা খাওয়া লাগে। এখানে নারীরা যারা পাবলিক বাসে চলে তাদের অভিজ্ঞতা, আর যে ওই মন্ত্রীদের গাড়িতে এসে সুন্দর করে গিয়া গেট দিয়ে ঢুকে যায়, তার অভিজ্ঞতা তো সেম হবে না। সুতরাং সেই অভিজ্ঞতা যে শিল্প, সেটা এক জায়গায় যাবে না রে ভাই। তো এই কমন সেন্স যাদের নাই, তারা যখন সেন্সরের দায়িত্ব নেয় কিংবা যে কোনো কিছুর দায়িত্ব নেয়, তখন তা আসলে কি হয়? কিছুই হয় না, গোড়ার ডিম। বন্ধ করেন সেন্সর বোর্ড। আপনারা কেন বলেন না সেন্সর বোর্ড বন্ধ করার কথা? আপনারা কেন বলেন কি করেন না কেন? আচ্ছা, সেন্সর বোর্ড বন্ধ করেন। আমি যেটা বলতে চাই যে এই যে যারা ওই চেয়ার গুলোতে আমাদেরকে সার্টিফিকেট দেয়, যারা আমাদেরকে পারমিট করে যে আপনি আপনার শিল্পটা মানুষকে দেখাইতে পারেন, আপনার এই সিনেমাটা সিনেমায় উঠছে, সেইখানে আসলে সিনেমার লোক বসা দরকার। সেইখানে ওই যে আপনি যদি সিনেমার লোক বসলে সিনেমার লোক কি ভালো? বন্ধ বন্ধ। আচ্ছা সেন্সর বোর্ড বন্ধ। নিয়ন্ত্রণবাদী যে কোনো ব্যবস্থায় তোমরা রোহিত করতে হবে। নিয়ন্ত্রণবাদী ব্যবস্থা থাকবে কেন? নিয়ন্ত্রণবাদ মানে মানে তুমি কি করবা, কি খাবা, কি এগুলোকে তো ইয়ে দিয়া সীমানা বেঁধে দেয়া না আপনি আরেকটা আপনার কথার সাথে আমি মানে চূড়ান্ত ভাবে মানে জিনিসটা হচ্ছে স্বাধীনতা এক জিনিস বলতেছেন, কিন্তু এই স্বাধীনতাটাই একটা সময় এসে না একটা মানে একটা পাথরের মতন মাথার উপরে চাইবে, স্বাধীনতাটাই না একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। এবং শিল্পীদের কথা বলতেছেন না, ধরেন শিল্পী তো বিভিন্ন ফর্মের বিভিন্ন শিল্পী আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শিল্পীদের দৌড় জনপ্রিয়তা পর্যন্ত তাদের মানে কতখানি কি হয়, এবং জনপ্রিয়তা পাওয়ার পর সে কখনোই শিল্পী মানে কি, শিল্পী ধরেন একটা নির্দিষ্ট গোষ্ঠীর কিংবা একটা জাতির বলা হয় যে মানে আমি যেটুকু আমার জানা বোঝার জায়গা, যে একটা শিল্পী একটা জাতিকে কিংবা একটা গোষ্ঠীকে একটা জায়গা বা একটা পথ দেখায়, তাই না? মানে যে আসলে এই জিনিসটা সমাজে ধরেন এই যে মব চলছে,
এখন আমি একজন আর্টিস্ট, আমার রেসপন্সিবিলিটিটা কি? আমি খালি জনপ্রিয়তা নিয়ে টাকা ইনকাম করবো, এটা আমার রেসপন্সিবিলিটি? এটা তো হইতে পারে না। তো এই যখনই আপনি আমার মতো একটা শিল্পীকে, আমার মতো বলতে আমি বলছি কোডান কোড যারা হচ্ছে প্রচলিত শিল্পী, সে চলচ্চিত্র পরিচালক হোক আর যে কোনো গানের শিল্পী হোক, সেম কাজটা করে, জাস্ট দায়িত্বটা পাল্টায়। এবং এটা যদি আপনি এখন আমার মানে টু দা পয়েন্টটা বলেন, নাম ধরে বলা যাবে, কয়েকজন মানুষের নাম ধরে এখন বলা যাবে। আগেরও যারা ছিলেন তারাও শিল্পী ছিলেন, সেটা চলচ্চিত্রের ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী, মানে ওইখানে ঢুকে গেলে আর শিল্পী থাকে না। মানে এটা হচ্ছে একটা জাদুর বাক্স। ওখানে ঢুকলে তো অ্যাডমিনিস্ট্রেটর যে যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ আর কি, বিষয়টা এরকম। এনিওয়ে, আমি 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 খুবই মানে এই অপরাধ বোধে আমাদেরকে আর ভোগায় না যারা এই অঙ্গনে কাজ করে এবং যারা আমাদেরকে ইয়ে করছেন, মানে নানান ভাবে সার্টিফিকেট দিচ্ছেন, তাদেরকে অনুরোধ হচ্ছে যে ভাই আপনি কিছু না বুঝেন অন্তত চুপ থাকেন। কিন্তু ওই যে বলতে গিয়ে আমারে সারাক্ষণ চোর ফিল করানো, মানে একটু অপরাধ বোধে ভোগায়েন না। ওই যে এফডিসির ওই দরজাটা আমি ভুলবো না, সারা জীবন আমার মনে থাকবে। তো ওই দরজায় আমি কতক্ষণ দাঁড়াইছিলাম। এনিওয়ে, আমি বোধহয় একটু আলোচনা হ্যাপির দিকে, আমি একটু আমার ইমোশনালি এই অন্যদিন প্রসঙ্গে যেহেতু আসছে, মানে অন্যদিন সিনেমাটা তো একটা সিনেমা, অন্যদিন বলতে তো এটা রূপক অর্থে একটা অন্যদিনের হিসাব, মানে যে দিনটাকে আমরা হয়তো ভাবি অন্যদিন মিন করে যে হচ্ছে একটা নতুন দিন কিংবা একটা নতুন সময়, যে সময়টা হয়তো আমাদের এই যে দেশের একটা প্রেক্ষাপটে আজকে হয়তো অন্যদিন মুক্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখছি যে অন্যদিন রূপক অর্থে আমরা আমাদের সমাজে কিংবা আমাদের দেশে যে অন্যদিনের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা কিন্তু এই শুধুমাত্র যে 5ই আগস্টের পরে নতুন ভাবে শুরু হয়েছে ব্যাপারটা এমন না। কিন্তু এর আগে 90 হয়েছে, কিংবা আরো আগে যদি 69-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে 71-এ বারবার আসে, কিন্তু বারবার এগুলো হাতছাড়া হয়। তার কারণ হচ্ছে আমরা আমাদের অন্তত আমি সাধারণ মানুষের কিছু ভুল হয়, সাধারণ মানুষ অনেক কিছু বোঝে না ভাই। কিন্তু তুমি যখন একটা আর্টিস্ট, তোমার তো অন্তত সমাজ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার, জিনিসটা কোন দিকে যাচ্ছে। আপনি একটা জিনিস আটকে দিচ্ছেন, কি আটকাবেন আপনি? আমি শুধু কারেকশন করি, মানে সাধারণ মানুষ বুঝে না বিষয়টা এই না, সাধারণ মানুষ সব বুঝে, সাধারণ মানুষ সব বুঝে। আর সাধারণ শিল্পী যেটা বোঝা উচিত বা শিল্পী যেভাবে বুঝে ওইটা সাধারণ মানুষের দায়। শিল্পী যেটা বুঝে, বুঝছেন, বাংলাদেশের শিল্পী কাহিনী কি, বাংলাদেশ শিল্পী মনে করে কি অবাধে আর বাকি সব হচ্ছে ইডিয়ট, ঠিক আছে, ওই খালি হচ্ছে কাবেলটা আইসা, ঠিক আছে, দুনিয়া এটাই হচ্ছে সমস্যা আমাদের। অবশ্যই এটাও মানে আমি বলছি না না, আমি কিন্তু তোমার থামানোর জন্য বলি না, আমি নিশ্চয়ই সাধারণ মানুষের দায় ওইটা না, ওইটা বোঝা। আপনি যদি শিল্পীর দায় আছে, আপনি আমাকে যদি বলেন মানে সাধারণ মানুষকে ছোট করার কোনো প্রশ্ন না, আমি বলছি যে যখন আপনি ডিমান্ড করতেছেন ইউ আর আর্টিস্ট, তখন আপনার রেসপন্সিবিলিটি আছে এক। আর আপনি যে বলছেন না সেন্সর বোর্ড রাখবে কি রাখবে না, এই প্রসঙ্গে আমার একটাই কথা ভাই, মানুষের হাতে ছেড়ে দেন। মানুষ যেটা ভালো লাগবে এটা গ্রহণ করবে, যেটা গ্রহণ মানে মানুষ যেটা ভালো লাগবে না, মানুষের জীবন বাস্তবতার সাথে যেটা মানুষের সাথে সম্পৃক্ত না, মানুষ সেটাকে হওয়া দিবে ভাই, জোর করে রাখতে পারেন না তার এখানে। সেটা সিনেমা হোক, গান হোক, দুনিয়ার যাই হোক, আর্ট ফর্মের যাই হোক। সুতরাং মানুষকে আপনি ভয় পান, মানুষকে দিতে চান না। কারণ কি সেন্সর বোর্ড মানে কি, সেন্সর করা মানে হচ্ছে যে আপনি মানুষের হাতে দিতে চান না। দেন না ভাই, ছেড়ে দেন মানুষের হাতে, মানুষ দেখুক, দেখে যদি ভালো না লাগে ওই মানুষই সিদ্ধান্ত, মানে এই সিদ্ধান্ত দিতে চায় না। তার কারণ হচ্ছে যে কিছু জিনিস তো মানে আমরা পলিটিক্যালি বুঝি বা কালচারালি বুঝি। আচ্ছা, আমি ডান। আমার দুঃখ ক্ষোভ যেটা ছিল ঝেড়ে ফেলছি। আমি একটা কথাই বলে শেষ করি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে যে অন্যদিন যে হলে আসতেছে, সেই হলে মানুষ আসবেন, আইসা আপনার ভালো লাগুক খারাপ লাগুক দুইটাই এক্সপ্রেস করেন, এবং দয়া করে সিনেমা হলে এসে সিনেমা দেখেন। এবং সিনেমাকে বাঁচায় রাখতে হলে দর্শকের বিকল্প নেই। দর্শক যদি সিনেমা হলে আসে, বাংলাদেশের সিনেমা তৈরি হবে। দর্শক শেষ পর্যন্ত যদি দর্শকের কাছে আমরা নিতে না পারি আর দর্শক না দেখে, তাইলে আর সিনেমা, আমরা এই যে আজকে যত কথা বলতেছি, যত কাজ করতেছি, কামার আহমেদ সাইমন বাংলাদেশে 100টা জন্মাইলেও কোনো লাভ নেই, মানে সিনেমার দিন ফিরবে না। দর্শক আসবেন সিনেমা হলে, দেখবেন সিনেমা। ধন্যবাদ, আমি আর কথা শেষ করলাম। না মানে আমি আসলে এতগুলো আলাপ চলে আসছে, এখানে লাইভে কেউ না থাকলেও আমার আড্ডাটা কন্টিনিউ করে যাচ্ছে এই জন্য অনেকক্ষণ ধরে। আমি জানি না আদৌ কেউ লাইভে আসে নাকি, আমাদেরকে শুনতেছি। হ্যাঁ মানে ওইটা অলমোস্ট যারা আছে তাদেরকে অবশ্যই রেসপেক্টফুলি বলছি আমি। কয়েকটা জিনিস আমার একটুখানি ক্লারিফাই করে আমরা র্যাপ করি। আমাদের প্রায় 2 ঘন্টা লাইভ কখনো করিনি আমরা এর আগে। তো প্রথম হচ্ছে তৈয়ব একটা ইন্টারেস্টিং কথা বলছেন যে ও আজকে প্রথমে রিয়েলাইজ করছে যে আমি এখানে অনেককে অনেক ডিরেকশন দিচ্ছি, ওকে আমি কোনো ডিরেকশন দিই। এটা কিন্তু দুইটা রিডিং হইতে পারে। একটা হইতে পারে যে আইডা ডিরেক্টর মনে করছে যে একে কোনো রকম ডিরেকশন দেওয়ার দরকার নেই। এটাও কিন্তু ডিরেকশনের একটা কায়দা। এটা আপনি যদি যারা টিমের পিছনে ছিল ও জানে যখন
আমরা আপনার ব্যাপারে মোটামুটি নিশ্চিত হইলাম, সারা একবার গিয়ে আপনার সাথে কথা বলছে, রিয়া একবার গিয়ে কথা বলছে, তাই না প্রথমে? তো আমরা কিন্তু কতগুলো জিনিস একটা স্কেচ করছি, চরিত্র নানানভাবে স্কেচ করতে হয়। মফিজের চরিত্র আমরা যখন স্কেচ করছি বা নূরের চরিত্র স্কেচ করছি, ওই যে একটু আগে তুহিন বললো না যে আমাদের এই 4-5 জন এরকমই লাগবে এরকমই লাগবে, আরিফ গিয়ে বারবার নক করতেছে, ও বলছে আরে ভাই আমি করুন না, আরিফ আমারে বলতেছে ওরা করতে চায় না, আমি বলতে যে ওরা করতে চায় না ওরাই করবে, আপনি ওদের বলেন ওরা ঠিক আছে কারেক্ট আছে। এই যে যেটাকে বলে যে ডিরেক্টরের যে একটা হিসাব আছে, এই হিসাবটা কিন্তু প্রত্যেকটা আলাদা। এবং আমি বিশেষ করে যেভাবে কাজ করি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটাকে কি বলে সিচুয়েশনশিপ, না মানে রিলেশনশিপ সিচুয়েশনশিপে বেশি বিশ্বাসী ছবি বানানোর সময়। ছোট্ট জিনিস বলো, ইটস এ সিচুয়েশন, ইটস এ রিলেশনশিপ। ডিরেক্টরের সাথে কিন্তু আর্টিস্টের সম্পর্ক রিলেশনশিপ হলে মহাবিপদে যাবে, বুঝতে হবে। কিন্তু ডিরেক্টর আর আর্টিস্ট যখনই রিলেশনশিপে যাবে তখন কিন্তু ওরা একটা কম্প্রোমাইজ আসবে। আমরা ডিরেক্টর এবং প্রডিউসার হিসেবে যখন কাজ করি আমাদের কিন্তু সিরিয়াস ভুগতে হয়। এটা আরিফরা বলতে হবে। আরে আরিফ কি বলবে, আরিফের সাথে তো 5 মিনিট ফোনে হচ্ছে, তারপর তো সারাদিন রাত 24 ঘন্টা আমার সাথে চলতেছে, ঠিক আছে? মানে মিটিং হয়েছে 9টার সময়, তারপর দিন 9টা পর্যন্ত দিকে আমার সাথে একজন কথা বলছি, কি এক জ্বালার মধ্যে আছে। মানে এই যে রিলেশনশিপ আর সিচুয়েশনশিপ বুঝতে হবে, ঠিক আছে? আর্টিস্ট মানে প্রফেশন ইজ এ সিচুয়েশনশিপ। আমরা একটা প্রফেশন, একটা চাকরি করেন আপনি, একটা থিয়েটারে কাজ করেন, একটা গানের দলের সাথে, এগুলো অল সিচুয়েশনশিপ। আপনাদের একটা কমন ড্রিম কোথায় থেকে মার্চ করে, কমন এর একটু এটা ভালো, এটা বেটার, ভালো খারাপের ব্যাপার না, কারটা কোথায় কোনো কাজে লাগে, আমি রিলেটিভলি বলতেছি কথা। সো ওই কারণে যখন আমি একটা অনুচরিত্র ভাবি, যখন একটা স্বপন চরিত্র ভাবি, যখন একটা তৈব চরিত্র ভাবি, আমি কিন্তু চরিত্রগুলো দেখি। আমি তখন আসলেও কষায়ের মতো মাংসটা দেখি, গরুটা দেখি, যে এই গরুটার মধ্যে কয় কেজি মাংস আছে, ভালো খারাপ, মানে খারাপ অর্থে নিয়েন না, সরি এটা গরু অর্থে নিয়েন না, আমি যেটা বলছি ক্যারেক্টার অর্থে বলছি, ঠিক আছে? তো এইটা আমি আপনাকে বলবো ইউ শুড টেক ইট এজ অ্যাপ্রিসিয়েশন। আমরা মাথায় রাখছিলাম জিনিসটা, এটা একটা অ্যাক্সিডেন্ট না যে আপনাকে এত বছর পরে হলেও আমরা যোগাযোগ করছি, আপনি যে অবাক হচ্ছেন, আমরা কিন্তু ভুলি নেই, আপনার। হ্যাঁ মানে আমরা কিন্তু ছিলাম, আমি ভাবতেই পাইনি। ইভেন তখন তো খুব মানে অনেকটা এখন থেকে একটু ছোট ছিলাম, তো সেই ক্ষেত্রে ভাইয়া যখন ফোন দিছে, ফোনটা আমার বাবা ধরছে। কোন ক্লাস পড়তেন? তখন ক্লাস 9-এ পড়তাম, 9 এরকমই হবে। তো তখন বাবা যখন ফোনটা দেয়, আমার বাবা তো ভুলেই গেছে, উনি তো হাইকোর্ট থেকে রিটায়ার্ড করে এখন বাসাতে, উনি তো রিস্ট্রোক করার পর অনেকটাই ভুলে যায়। ভাইয়া ফোন দেওয়াতে বাবা বলতেছে কবে, কিসের কথা, তো তুমি কে, সাইমন, মানে উনি তো চিনতেছে না। তখনই পাশে আমার বোন ছিল যে আমার সাথে নাটকে আছে, আমি আমার বাসাতে, ও আবার বাবার বাসায় ছিল। ভিতরে ওই পার্টটাকে মানে এটাকে নাটকীয় অর্থেও বলেনি, ওটা বই অর্থে বলছি। যে বলে নাটক, বই, যে বলে সিনেমা, ওর সঙ্গে বই দেখি দাও সাইবা মারিয়া, তখনই মারিয়া বুঝতে পারছে যে কিছু একটা আমাদের দুই বোনের। তো আব্বু থেকে ফোন নিয়ে বলতেছে ভাইয়া কে বলতেছেন, তখন আবার ও পুরোটা ক্লিয়ার হয়েছে, তখনই বলতেছে হ্যাঁ ভাইয়া আমরা তো আছি, আমরা ঢাকাতে আছি, হ্যাঁ আমরা আসবো বা মানে যাবো। কিন্তু এমন একটা সময় মানে এটা হলে যখন আমরা গেছি আর কি, তখন এমন একটা সময় যে ও আর আসতেই পারে ও চলে গেছে, কিন্তু ও আমাকে বলছে আমি এসে পড়ছি। এখানেও সেম কাহিনী। আর আরেকটা জিনিস দিয়ে আমি একটুখানি র্যাপ করি, সেটা হচ্ছে এখানে হঠাৎ করে একটুখানি উত্তপ্ত হয়ে গেছিল রিগার্ডিং সেন্সরশিপ বা মানে আর্টিস্টের স্বাধীনতা, অনেক রকম ভালো ভালো আলোচনা হচ্ছে, কিন্তু এখানে একটা যে ক্লারিফিকেশন দরকার, সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন সার্টিফিকেশন বোর্ড বলা হচ্ছে, সেন্সর আমরা যতবার বলতেছি তারা আউটরাইট ডিনাই করছে না, আমাদের তো সেন্সর বোর্ড নাই এখন, আমাদের তো সার্টিফিকেশন বোর্ড আছে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে আমি চ্যালেঞ্জ নিয়ে এই কথাটা অন লাইভ বলতেছি, আমাদের শুধুমাত্র নামটা পাল্টানো হয়েছে। ধরেন একটা জেলখানা ছিল, ঠিক আছে, সরাইখানা নাম দিচ্ছে, তো এখন সরাইখানার নাম দিলেই তো জেলখানা কেউ মানে বেড়াতে যাবে না, মানে জেলখানা তো জেলখানাই। কারণ এটা কেন বলতেছি আমি বলি, ক্লজ গুলো যদি পড়ে দেখেন 2022 ডিসেম্বরে যে ড্রাফটটা করা হয়েছিল সেন্সাস সার্টিফিকেশন, যেটা অরিজিনটা 1918 সালের থেকে শুরু করে প্রায় 100 বছরের পুরো জার্নিতে যে ভয়াবহ যে ট্রানজিশনটা হচ্ছে, সেটার উত্তরোত্তর এই মুহূর্তে ব্রিটিশ পাকিস্তান আমলের চেয়েও কয়েক গুণ ভয়াবহ। এবং 2022 ডিসেম্বরে যে ড্রাফটটা করা হচ্ছে সেটা এতটাই মারাত্মক, আমি একদম ক্লজ ধরে ধরে বলতে পারবো, যেটা এখানে বললে অনেক মানে ডিটেল মানে দেরি হয়ে যাবে। আপনারা যে কোনো লাইভ সিচুয়েশনে যে কোনো সাথে আর্গুমেন্ট আমি বুঝতে রাজি আছি, অন লাইভ বললাম
ওই ক্লজের মতো রেফারেন্স আপনি আমাদের আগের কোনো মানে সার্টিফিকেশন একটা পাবেন না, যেটা এইবার করা হয়েছে। কিন্তু নামটা শুধু চালাকি করে এই, এবং চালাকিটা এত অদ্ভুত ভাবে আমাদের এই জুলাই উত্তর অভ্যুত্থানের সময়, মানে ডেফিনেটলি তখন নিশ্চয়ই মানে নাহিদ সম্মত তথ্যমন্ত্রী ছিল, এবং নাহিদ ডেফিনেটলি আমার মনে হয় বুঝে করে নাই, ওর তো এটা বোঝার কথা না। নানান রকম স্টেক হোল্ডার আছে এখানে, সরকারি বেসরকারি, তারা কেউ একটা কিছু করে এটার নাম দিয়ে দিচ্ছে হচ্ছে এটা হচ্ছে সার্টিফিকেশন বোর্ড। এখন সবাই বলতে গেলে বলে কি আপনার সার্টিফিকেশন বোর্ড হয়ে গেছে, আমি হাসি, আমি এটার উত্তর তো আগানো যায় না। মানে আপনি আমার যা বিপদে ফেলা তার চেয়ে আরো বড় বিপদে ফেলে এখন আমার বলছেন যে এটা সার্টিফিকেশন বোর্ড হয়ে গেছে। আরেকটা জিনিস ক্লারিফিকেশন করি, আমাদের তুমি বললা 2 বছর, আমাদের এটা কিন্তু আসলে 4 বছরের মতো প্রায় সেন্সরশিপ হয়ে আছে। কিভাবে 2021-এর নভেম্বরে ইটফায় সেই তুসানস্কি থিয়েটারে আমাদের যখন ওয়ার্ল্ড প্রিমিয়ার হইলো, এরকম একটা গ্র্যান্ড ভেন্যুতে, এরকম একটা প্রেস্টিজিয়াস গ্র্যান্ড ভেন্যুতে আমরা যখন করতেছি, তখন আমাদের দেশের একজন পদস্থ সরকারি একজন পদস্থ ব্যক্তি ওই দিন উপস্থিত ছিলেন ওই শোতে। উনি শোটা দেখার আগে আমার সাথে অনেক সুন্দর সুন্দর ইন্টারাকশন করছিলেন, শো দেখার পরে উনি গায়েব হয়ে গেছেন। পরের দিন আমাকে উনি একটা সুন্দর মেসেজ পাঠালেন, ছবি ভালো হয়েছে এসে, কিন্তু একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে যাই হোক আপনারা তো ছবিটা রিলিজ করতে পারবেন না, মানে এটা তো দেশে আসলে রিলিজ নামটা বলেন না, আমি ব্যক্তি বলতে চাচ্ছি না, মানে এটা আমি যে কোনো জায়গায় খুবই মানে একদমই উচ্চ পদস্থ একজন ব্যক্তি, উনি আমাকে, আমি বলবো না উনি হুমকি দিচ্ছেন, কিন্তু বলার মধ্যে না থাকে না, আপনি তো টের পাচ্ছেন যে আপনি তো আসলে আপনাকে কি ইশারা করা হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন যে আসলে যার হাতে পাওয়ার থাকে তার কথাটাই হুমকি, কথাটাই ওইটাই সে বলছেন যে এটা তো আপনি দিবেন না, আসলে এটা তো আসলে হবে না। আমি জিজ্ঞেস করছি, আমি খুব নাইট ভাবে জিজ্ঞেস করছি কেন দিব না, বলে যে না এটা তো পাবে না, এটাতে সেন্সর পাবে নাকি। আমি বলছি কি সমস্যা আছে, বলছে যে না এটা তো সমস্যা নাই, ঠিক আছে দেন দেখেন, মানে এরকম আর কি। তো ওইটা কি হয়, ওটা কিন্তু আমাদের শ্যাডো রয়ে গেছে এখানে। সবাই যে বলতেছেন বিভিন্ন জায়গায় পত্রপত্রিকাও আসছে 2 বছর ধরে সেন্সর ছিল, কালকে আমি প্রথম আলোতেও দেখলাম যে 2 বছর ধরে সেন্সর ছিল। এটা কিন্তু 2 বছর সেলফ সেন্সর হয়েছিলাম আমরা 2 বছর, এবং সেই 2 বছরে আমরা যেটা চেষ্টা করছিলাম, বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে যেহেতু ছবিটা ডাক পাচ্ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিকগনিশন পাচ্ছিল, একটার পর একটা ফেস্টিভ্যালে আমরা যাচ্ছিলাম, একটা রিকগনিশন হচ্ছিল, সেটাকে আমরা একটা ফ্লেয়ারিং গ্লো হিসেবে দেখার চেষ্টা করছি, ভাই আমরা কিন্তু ভালো জিনিস, আমাদেরকে দুষ্টামি করো না, এই ধরনের বিদেশি শক্তি হাত আছে, বিদেশি শক্তি হাত আছে জুরিকে গোল্ডেন কি জানি গোল্ডেন আই নমিনেশন হচ্ছে, মানে আপনি ট্রাভেল করতে করতে মানে ইয়া হয়ে যাচ্ছে, তো এটা আপনি বেচবেন না। তো তখন আমরা কি করছি, আচ্ছা একটু পরে যাই, একটু পরে আবার একটা উৎসব আসে, বলে আচ্ছা এটা পরে যাই, আমরা একটা করে ফেস্টিভ্যালের ইনভিটেশন আসে, আমরা যেতে থাকি। কারণ কিন্তু ওইটা আমরা কিন্তু আমার যেটা আপনি ছবির শুরুতে প্রস্তাবনায় দেখবেন, আমি বলছি যে আমার প্ল্যান ছিল 2021 সালে 3টা ছবি নিয়ে বাংলাদেশের এই জনপদের রাজনৈতিক মানে স্বাধীন রাজনৈতিক পরিচয়ের আমি 50 ইয়ার্স সেলিব্রেশনে যে আমি কে খুঁজতেছি, হু এম আই, মানে আমার আইডেন্টিটিটাকে, আমি বলতে আমরা আমাদের সবাইকে বুঝাচ্ছি যে এই আমিটাকে, এবং সেটা যে এত পেকে গিয়ে এরকম একটা বিস্ফোরণ হয়ে এমন একটা জায়গায় চলে আসলো, এটা 24-এ প্রমাণ হয়ে গেল। সো সেইখানে কিন্তু আমি বলবো ছবিটা 4 বছর ধরে সেকুলার আছে। সো হ্যাভিং সেড দ্যাট, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমার মনে হয় যে এগুলো রেকর্ডেড থাকা দরকার, এই জন্য আমি বললাম। আর আরেকটা জিনিস দিয়ে আমি শেষ করি, যে আসলে আমার নিয়ত নয় ছবিটা থিয়েটারের বাইরে কোথাও না দেখানো। মানে আমি শুনতে ছবিটা থিয়েটারে প্রায় 10 বছর পর আমি একটা ওটিটিতে দিছিলাম, তারা যথেষ্ট সম্মানের সাথে বসাবাতি দিয়ে ওটিটিতে নিয়েছিলেন, কিন্তু যেই দিনই ছবিটা ওটিটিতে গেছে, আমি ওটিটিতে ছবিটা অন করার সাথে সাথে আমি সেকেন্ড টাইম আর অন করিনি, মানে ছবিটা অন করে বন্ধ করে দিচ্ছি, যে এটা তো আমার ছবি না। মানে আপনি আজ অন্যদিন যারা দেখছেন বা যারা দেখতে যাবেন তারা দেখবেন যে ছবিটা আপনি থিয়েটারে বসে দেখতেছেন, সেই ছবিটা আপনি কখনো পাবেন অবশ্যই, এটা এক ছবি না। তো এইটার জন্য আমরা নিয়ত করছি যে আমরা অন্যদিন ছবিটা থিয়েটার বা বড় পর্দার বাইরে দিব না, প্রয়োজন হলে আমরা প্রাইভেট স্ক্রিনিং করবো, কিন্তু সেটা পেইড স্ক্রিনিং হবে, মানে তাতে কোনো অসুবিধা নেই। এটা কিন্তু ভালো একটা মডেল হইতে পারে আর কি, যে মানে বিভিন্ন জায়গায় পেইড, কারো ড্রয়িং রুমে দেখাতে আমার কোনো অসুবিধা নেই, আমি পেইড স্ক্রিনিং, হ্যাঁ আপনারা জিনিস দিলেন ওগুলি প্যাকেজ নিয়ে যাবো, আমি কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এটা ছোট পর্দায় দিব না, এটা ডিসাইড। এবং এটা যেহেতু 7 দিনের একটা নিয়ত করছি, যাদের বড় পর্দায় দেখার ইচ্ছা আছে তাদেরকে বলবো যে এরপরে আমাদেরকে গালি দিয়েন না, যে আমরা দেখতে পারি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাই। একটা রাউন্ড দেন, একটা রাউন্ড দিয়ে সবাই এখন রাউন্ড দেন, রাউন্ড দিয়ে জুলাই 11।